রহমতুল্লাহ। আমার কলেজের ভাই কলেজের বোনেরা সবাই কেমন আছে? আশা করছি অনেক বেশি ভালো আছি। আমরা আরো বেশি ভালো থাকবো আজকের এই ক্লাসটা করলে, কারণ আজকের ক্লাসের টপিক কি স্যার? ওরে বাবা রে বাবা, খুব গুরুত্বপূর্ণ টপিক, যেটা ইংলিশের মনে হয় ওয়ান কাইন্ডস অফ মেরুদণ্ড বলা হয়। হ্যাঁ, বাচ্চারাকে ইংলিশের গঠন সম্ভব। সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই টপিক থেকে, জিরার পার্টিসিপল সব এটার মধ্যে। ও মাই গড, তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা পাচ্ছি। তার আগে আমি আবারও বলতেছি, আজকে শিক্ষকদের যে 3 দফার আন্দোলনটা চলতেছে, এটাতে জব মেডিসিন একাত্মতা প্রকাশ করেছে অনেক আগেই। আমরা যারা নিবন্ধনে শিক্ষক হয়েছি, আমাদের জব মেডিসিন থেকে আমি সবাইকে বলবো যে এই আন্দোলনের সাথে আপনারা শামিল হন বা যুক্ত হন। আমরা নিজেরাও যুক্ত হয়ে গেছি। কারণ শিক্ষক, আমি মনে করি মেধা গড়ার কারিগর। এই কারিগররা আসলে অযৌক্তিক কোনো কিছু চায় নাই। তারা বলে নাই যে আমরা বসে বসে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা দাও, এই টাকা দিয়ে আমরা আমাদের জীবনযাপন করতে চাই। তারা চায় নাই যে আমরা অবৈধভাবে আমরা পড়াশোনা না করে আমরা বেতন নিতে চাই। তারা চায় নাই যে আমাদের প্রতি মাসে অতিরিক্ত 10,000 টাকা করে বোনাস দিতে হবে। তারা চেয়েছে সরকারি খাতে যারা যেরকম বোনাস পাচ্ছে আমরা তার সেরকম না পাই, অন্ততপক্ষে 20% পাওয়ার তো আমাদের যোগ্যতা রয়েছে। তো তাদের এই দাবিগুলো ন্যায্য, এই দাবির সাথে আমরা একাত্মতা প্রকাশ করতেছি। প্রতিটা লাইভে আমি সেম কথা বলতেছি। আমাদের যারা ভক্তকুল আছেন অবশ্যই সবাই অ্যাপ্রিশিয়েট করবেন। যাই হোক, আমার কলেজের ভাই কলেজের বোনেরা, আজকের এই সেশনটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা সেশন এই জন্য, কারণ আজকের এই সেশনে আমাদের শ্রদ্ধেয় হাবিব স্যার যে টপিকটার উপর ক্লাস নেবেন, এটার বেসমেন্ট যদি আপনার ক্লিয়ার থাকে, আমি মনে করি ইংলিশের ওয়ান কাইন্ডস অফ পুরো মেরুদণ্ডটাই আপনার হাতে চলে আসলো। স্যারের ক্লাস আমরা সবাই করেছি, আমরা জানি যে স্যার কতটা নিখুঁত ভাবে বুঝিয়ে থাকেন। প্রতিটা জিনিস যদি আপনি একদম নিখুঁত ভাবে স্লোলি ধরে ধরে পড়তে চান, আজকের এই ক্লাসটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বেসিক্যালি আজকের এই টপিকটা আমাদের একটা পেইড বেসের ক্লাস ছিল। আমরা স্যারকে রিকোয়েস্ট করে বললাম, যেহেতু স্যার অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক আর এই টপিকটা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, যেহেতু প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, তাহলে কি আমরা সবার সাথে শেয়ার করতে পারি? তখন স্যার আসলে একমত প্রকাশ করলো, যে স্যার তাহলে আমরা সবার সাথেই আজকের এই টপিকটা শেয়ার করি। তো পেইড বেসের ক্লাসটা আমরা কিন্তু পাবলিকলি পাচ্ছি। সো আমরা প্রত্যেকেই লাইভটাকে একটু শেয়ার করে দিব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু জানিয়ে দিব যে আজকের যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। আজকে আমাদের হাবিব স্যারের ক্লাস, আমাদের প্রিয় হাবিব স্যারের ক্লাস, যার ক্লাসের প্রতিটা টপিক আমরা ক্লাসের পড়ার মধ্যেই সুন্দরভাবে বুঝে ফেলি। আজকে এই টপিকটাকে আমরা ফার্স্ট টু লাস্ট এনজয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করব। এবং স্যার আপনার আজকের এই ক্লাসে স্যার আপনি একটু নজরে রাখবেন যে সর্বোচ্চ শেয়ার করবে। আমরা শেয়ারকারীকে নাসির স্যারের একটা ক্যারিয়ার প্লাস বই দিব এবং সর্বোচ্চ মেনশনকারীর মধ্যে একজনকে দিব। তার মানে 2টা বই পাচ্ছেন আজকে আমাদের হাবিব স্যারের ক্লাসে। সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে যদি আপনি থাকেন, আজকে শেয়ারের সংখ্যাটা আমি নিজে অবজারভেশন করব জুবাইর ভাইয়ের সাথে, যে সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকবেন সে একটা নাসির স্যারের এই কিউট বইটা পাবেন, নাসির স্যারের এই বুকটা পাবেন, ছবিটা নাকি বুকটা, বইটা পাবেন, এবং সর্বোচ্চ মেনশনকারীও কিন্তু নাসির স্যারের এই বুকটা পাবেন। তার মানে 2 জন আজকে আমরা বই পেতে যাচ্ছি, সর্বোচ্চ শেয়ারকারী একজন, সর্বোচ্চ মেনশনকারী একজন। সো আমার কলেজের ভাই কলেজের বোনেরা, দেরি না করে চটপট বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে সবাইকে শেয়ার করে দিব। আর আজকের এই টপিকটার ক্লাস আমরা এনজয় করার চেষ্টা করব পুরো ক্লাস জুড়ে। এবং পুরো ক্লাসে যারা ফার্স্ট টু লাস্ট থাকবে, যদি আজকের কোনো নতুন স্টুডেন্ট থেকে থাকে, আজকের ক্লাস শেষে আজকে আমরা 15 জন স্টুডেন্টকে সুযোগ দিব আমাদের কোর্স ফি এর, এখন আমরা রানিং স্টুডেন্টদেরকে যে কোর্স ফিতে ভর্তি নিচ্ছি এর 50% কমে ভর্তি হওয়ার একটা সুযোগ দিব 15 জন স্টুডেন্টকে। জান, শেষ পর্যন্ত ক্লাসে থাকলেই একটা সুযোগ পাবেন, সুবর্ণ সুযোগ, যেটা আসলে কোনো কোর্স ফি না, শুধু বইয়ের টাকা নিয়ে আমরা 15 জনকে আজকের এই ক্লাস শেষে সুযোগ দিব। তার মানে আজকে 3টা সুযোগ পাচ্ছি, 2টা বই পাচ্ছি, আবার 15 জন স্টুডেন্ট শুধু বইয়ের টাকা দিয়ে আমাদের কোর্স এনরোল করার সুযোগ পাচ্ছি। সো 2টা সুযোগ থাকতেছে। ওকে স্যার, অলরেডি আমরা প্রায় 500-এর মতো স্টুডেন্ট চলে এসেছি। আশা করছি সবাই শেয়ার করলে আমরা 1000 স্টুডেন্ট মিলে ক্লাসটাকে এনজয় করতে পারবো। সো স্যার আপনার কাছে হস্তান্তর করে গেলাম, এবং যারা সর্বোচ্চ শেয়ার করবে স্যার অবশ্যই তারা বই পাবে, একটু জানান দিয়ে দিবেন। ওকে, থ্যাংক ইউ স্যার, অলরেডি অফারটা দিয়ে দিয়েছে। যারা আছেন একটু ঝাড়া দিয়ে বসেন, ক্লাস করতে শুরু করেন। হ্যাঁ, এই টপিক থেকে প্রশ্ন আমি সাধারণত আপনারা দেখেন বিভিন্ন জায়গায় লেখা থাকে 1 থেকে 2 মার্ক কমন, 3 মার্ক কমন, বাট আমি যদি বলি তাহলে এই টপিক থেকে 4 বা 5, ইভেন কিছু ক্ষেত্রে মানে 6 মার্কস কমন আসে। তো এটা কেন বললাম? কারণ এই ভার্বের মধ্যেই আপনি
রাইট ফর্ম অফ ভার্বের কিছু বিষয় আছে, ভার্ব ক্লিয়ার না হলে সেটা বুঝবেন না। জিরান্ড পার্টিসিপল, এই জিনিসটা, এই ভার্ব জিরান্ড এবং পার্টিসিপল থেকেই দুইটা তিনটা প্রশ্ন আসে, বিভিন্ন জায়গায় দেখা যায়। এছাড়া ভার্বের যে প্রশ্ন, ভার্ব এন্ড ইটস ক্লাসিফিকেশন, কোনটা কোন ভার্ব, এই বিষয়গুলো আপনাকে যদি ক্লিয়ার জানতে হয় তাহলে অন্তত পক্ষে এই ক্লাসটি আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমি আপনাকে বুঝাইতে পারবো না যে আপনার জন্য কোনটা গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ নয়। অন্তত এই সময় এসে আপনার যদি মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ, আপনি যদি চান যে হ্যাঁ এটা আমার টাইম লাইনে থাকুক, তাহলে শেয়ার দিয়ে রেখে দেন, সমস্যা নেই। পরে আপনি আবার নোট করে নিতে পারবেন খুব সহজে। কারণ বাই চান্স অনেক সময় হয়তো রানিং অবস্থায় ক্লাস বা কারেন্ট চলে যায়, এরকম সমস্যার ক্ষেত্রে আপনি কিন্তু টাইম লাইনে শেয়ার দিয়ে রাখলে আপনার জন্য এটা থাকবে সম্পদ হয়ে। আর যদি মনে হয় যে না আপনি আমাদের সঙ্গে আজকের ক্লাসেই করে ফেলবেন, তবে যারাই থাকবেন আমার সাথে থাকলে অ্যাক্টিভলি থাকতে হবে, মানে ঘোড়া দৌড়ের মতো দৌড়াইতে হবে। কারণ খুব দ্রুত আমরা এমন ভাবে এটাকে বোঝার চেষ্টা করব, আপনারা যত দ্রুত আমাকে প্রশ্ন করবেন তত বেশি জানার চেষ্টা করবেন। কারণ আপনি যত প্রশ্ন করবেন আমি তত আপনাকে দিতে পারবো। কারণ আপনার সমস্যা কোথায় আপনি জানেন, এই টপিকের উপরে যে কোনো প্রশ্ন যদি ভার্ব রিলেটেড থাকে, আজকে ভার্ব রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, সেটা করব। তো যাই হোক, ইনশাআল্লাহ আমরা ক্লাসটি শুরু করি। আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। ওকে, তো সবাই রেডি? ভার্ব, তো ভার্ব এন্ড ইটস ক্লাসিফিকেশন। যাই হোক, ভার্বের প্রকারভেদ। ভার্ব আমরা জানি, ভার্ব হচ্ছে আমরা যেটাকে বলে থাকি ক্রিয়া, তাই না? অর্থাৎ ক্রিয়া যেটা আপনারা জানেন, এই ক্রিয়ার কাজ কি আজকে সেই বিষয়গুলো আমরা জানবো। প্রথমত একটা কথা বলে রাখি, ভার্বের প্রকারভেদ গুলা যখন আসে সাধারণত প্রত্যেক ক্ষেত্রে জোড়ায় জোড়ায় মনে রাখবেন। এটা কেন বললাম, আপনি যদি ভার্বকে শুরু থেকে ভাগ করতে যান, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব এরকম একটা ভাগ পাবেন। এরপরে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব এরকম একটা ভাগ পাবেন। এরপরে যদি দেখেন ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এরকম একটা ভাগ পাবেন। এরপর যদি আপনি দেখেন প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্বের মধ্যে গিয়ে অক্সিলারি ভার্বের আবার ভাগ আছে, সেক্ষেত্রে প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি এরকম করে আবার একটা ভাগ আছে। অর্থাৎ ভার্বের যে ক্লাসিফিকেশন বা ভাগের ক্ষেত্রে যদি যাই তাহলে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়। আমরা সেক্ষেত্রে একটু দেখে আসি। তাহলে ভার্বের প্রকারভেদ থেকে যদি চলে যাই, স্যার প্রথমে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব আর একটা সুবিধা আছে ভার্বের, যখন একটা ভার্ব আপনি করেন তখন ওই ভার্বের বিপরীত যেটা, এটা অটোমেটিক জানা হয়ে যায়। তাহলে ভার্ব একটা হচ্ছে ফাইনিট ভার্ব, আর একটাকে যদি বলি স্যার নন ফাইনিট ভার্ব। ওকে, একটা হচ্ছে ফাইনিট ভার্ব, একটা নন ফাইনিট ভার্ব। এবং আরো একটা কথা বলি, দেখেন এটার সাথে বাংলা ব্যাকরণের একটা মিল আছে। ইংলিশের সঙ্গে বাংলার ব্যাকরণের মিল থাকলে সবচেয়ে সহজ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা খুব সহজে এইটার সঙ্গে বাংলার যে টপিকটা সেটার মিলকরণ করে শেষ করে ফেলতে পারি। তো ফাইনিট ভার্ব যেটা, আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, দুইটা। তো এইটাকে আমরা কি করতে পারি স্যার, ফাইনিট ভার্বকে বলা হয়ে থাকে সমাপিকা ক্রিয়া। কি বলছি স্যার? সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া, আমি টপিকের বাংলাটা জাস্ট লিখছি, আসলে টপিক বলছি না। ওকে, এটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। কে কে শেয়ার দিয়েছেন একটু লিখেন তো, যে স্যার শেয়ার দিয়েছি, আমি একটু দেখি যে হ্যাঁ এরা শেয়ার দিয়েছে। ওকে, আর এটাকে বলা হয় স্যার অসমাপিকা ক্রিয়া। ওকে, অসমাপিকা অসমাপিকা ক্রিয়া। তাহলে ফাইনিট ভার্ব একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, একটা সমাপিকা ক্রিয়া, একটা অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, এখন একটু দেখি স্যার সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া আমি কিভাবে বুঝবো। তো আপনি জাস্ট যদি একটু আমি সহজ ভাষায় বলি, সাধারণত লেখা থাকে যেই সকল ভার্ব দেখে টেন্স চেনা যায়, আমি সহজ ভাষায় বলতেছি, যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনিট ভার্ব বলবো। যেই ভার্ব দেখে টেন্স চেনা যায়, আবারও বলছি, যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনিট ভার্ব বলে। হ্যাঁ, অনেকদিন পরেই ইনশাআল্লাহ রেগুলার থাকি, তবে পেইড ব্যাচে। তো যেটা বলছিলাম স্যার, সমাপিকা ক্রিয়া যেটা জাস্ট এক কথায় বলতে পারি, আমি যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় জাস্ট এই কথাটাই লিখছি, যে যেই সঙ্গে লিখলাম স্যার ভার্ব, যেই ভার্ব দেখে টেন্স চেনা যায়। আর সেম কথা স্যার এখানে লিখতে পারি, যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় না। ওকে, যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় না। ওকে,
তাহলে একটা লিখছি স্যার যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, আর একটা হচ্ছে যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না। আপনার এত কিছু আলাদা করে মনে রাখার থেকে আমার মনে হয় সহজ হবে যদি একটা এক্সাম্পল দেখে বুঝেন। এত কিছু লেখার থেকে একটা এক্সাম্পল দেখা অনেক বেস্ট, কারণ আপনি একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন সহজে। আমি জাস্ট যদি আপনাকে কোনো একটা সেন্টেন্স ধরেন এখানে দিয়ে দেই, আমি জাস্ট এখানে লিখতেছি ধরেন রিডিং। আপনি দেখেন রিডিং দেখে আমরা আসলে অনেকে মনে করতে পারি কন্টিনিউয়াস টেন্স, বাট আসলে এটা কন্টিনিউয়াস টেন্স না। রিডিং আছে, ঠিক আছে, এখানে এই পর্যন্ত আছে রিডিং, তো সমস্যা আছে। আমি যদি রিডিং কে এবার করি স্যার ইজ আ গুড হ্যাবিট, তো যখনই আমি রিডিং ইজ এ গুড হ্যাবিট লিখছি, দেখেন আমি যদি রিডিং এর জায়গায় এখানে একটা ওয়াজ লিখতাম আপনারা তখনই বুঝে ফেলতেন এটা পাস্ট টেন্সে আছে। ইজ লিখেছি এই জন্য প্রেজেন্ট টেন্স, বাট রিডিং দেখে আপনি বুঝতে পারতেছেন না এটা কোন টেন্সে আছে। তো এক্ষেত্রে আপনি যখন দেখতেছেন যে স্যার ইজ দেখে বোঝা যাচ্ছে কোন টেন্সে আছে, রিডিং দেখে বোঝা যাচ্ছে না। আবার যদি আমি সেন্টেন্সটাকে এভাবে লিখতাম কোনো কারণে, ধরেন আমি একটু দেখানোর চেষ্টা করি যে আই, এরপরে লিখলাম স্যার লাইক, তারপরে লিখলাম স্যার রিডিং, আমি পড়তে পছন্দ করি অথবা আই লাইক টু রিড। অথবা আমি যদি এরকম করি স্যার আই সাথে দিলাম স্যার লাইকড, এরপরে হচ্ছে রিডিং। তো এই দুইটা জায়গায় কিন্তু দেখেন রিডিং এখানেও আছে এখানেও আছে, একটা ভার্ব, লাইক এখানেও একটা আছে এখানেও একটা আছে, দুইটাই ভার্ব। বাট এটা দেখে টেন্স চেনা যাচ্ছে, যেটা প্রেজেন্ট টেন্সে আছে এটা পাস্ট টেন্সে আছে, এটাকেই বলি আমরা ফাইনিট ভার্ব। আমি এফভি লিখলাম, আপনারাও শর্ট যখন উত্তর করবেন এফভি লিখবেন। আর এই যে রিডিং লিখছি, এই যে রিডিং লিখছি, অথবা এখানে যদি টু রিড লিখতাম এভাবে করে, অথবা এখানেও যদি আমি টু রিড লিখতাম, তখন এটাও ইনফিনিটিভ এবং পার্টিসিপল বা জিরান্ড আমরা বলে থাকি, তাহলে এটাও হইতো আমাদের নন ফাইনিট ভার্ব। অর্থাৎ যাকে দেখে টেন্স চিনতে পারবো তাকে বলবো ফাইনিট ভার্ব, যাকে দেখে টেন্স চিনতে পারবো না তাকে বলবো নন ফাইনিট ভার্ব। আবার বলছি কথাটা, এই যে এই দুইটা ফাইনিট ভার্ব, কারণ আমরা দেখে টেন্স চিনতে পারছি, আর যাকে দেখে টেন্স চিনতে পারছি না সেটাকে বলবো নন ফাইনিট ভার্ব। ওকে, ক্লিয়ার কিনা? আপনারা একটু কমেন্টস করে এখন আমাকে জানাবেন যে স্যার ক্লিয়ার এবং নেক্সট। তাহলে আমি নেক্সট টপিকে চলে যাব। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়াটা কি? যেটা দেখে টেন্স চিনতে পারবো সেটা হচ্ছে ফাইনিট ভার্ব, যেটা দেখে টেন্স চিনতে পারবো না সেটা নন ফাইনিট ভার্ব। যদি ক্লিয়ার বুঝে থাকেন তাহলে আমি আর দুই একটা এক্সাম্পল আপনাদের জন্য আমি দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, দেখেন প্রশ্ন ছিল এরকম, দ্য ম্যান, হ্যাঁ আপনারা একটু আমাকে কমেন্টে এভাবে রিপ্লাই দিবেন, তাহলে অন্তত পক্ষে সব ঠিক আছে। আর আপনারা কি ঘুমাই গেছেন নাকি? দেখি একটু লাভ রিঅ্যাক্ট দিয়েন, দেখি যে কি অবস্থা। ক্লাস ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিয়েন, না লাগলে ডিসলাইক দিয়েন, সমস্যা নাই, এটা আপনাদের স্বাধীনতা আছে, ফ্রিডম আছে। তো যাই হোক, আমি যদি বলি কোনো কারণে দ্য ম্যান লাইকস চেকিং, কি এখানে জাস্ট দুইটা আছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, লাইকস এবং চেকিং দুইটা আছে, হ্যাঁ, তো এই দুইটার মধ্যে কোনটি ফাইনিট ভার্ব এবং কোনটি নন ফাইনিট ভার্ব? আবার বলছি, এই দুইটার মধ্যে কোনটি ফাইনিট ভার্ব এবং কোনটি নন ফাইনিট ভার্ব? আমি তো বলে দিছি অলরেডি নিয়মটা, সেটা হচ্ছে স্যার যেটা দেখে টেন্স চেনা যায় সেটাকে ফাইনিট ভার্ব বলি, যেটা দেখে টেন্স চিনতে পারি না সেটাকে নন ফাইনিট ভার্ব বলি। ওকে, রেকর্ড থাকবে যেহেতু, পরে আপনি এখান থেকে বুঝে নিবেন, লিখে নিবেন, সমস্যা নেই। ওকে, তাহলে এক্ষেত্রে কোনটি ফাইনিট ভার্ব এবং কোনটি নন ফাইনিট ভার্ব? অনেকগুলা লাইব্রেরি আসছে অলরেডি। একজন তোফাজ্জল সম্ভবত, এমডি সাইফুল বলছে স্যার শেয়ার ডান, ডিসলাইকের অপশন নাই স্যার, নাই তাহলে আর কি, ওখানে ডিসলাইক লিখে দেন, সমস্যা নাই। ওকে, তাহলে এটার মধ্যে কোনটা? হ্যাঁ, অলরেডি উত্তর আসা শুরু করেছে। থ্যাংক ইউ, অনেকেই লাভ রিঅ্যাক্ট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তো যেটা বলছিলাম স্যার, লাইক, তাহলে আমাদের এটা দেখে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটা হচ্ছে ফাইনিট ভার্ব। আর এটা দেখে কিন্তু টেন্স চেনা যাচ্ছে না, আমি যদি এটা মুছে দেই আপনি বুঝতে পারবেন না এটা আর কোন টেন্সে আছে, তাহলে এটা হচ্ছে কি স্যার? নন ফাইনিট ভার্ব। ওকে, একটা ফাইনিট ভার্ব, একটা নন ফাইনিট ভার্ব। ওকে, আচ্ছা, যাই হোক, এই বিষয়টা আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। আমরা এখন ফাইনিট ভার্ব নিয়ে মূলত আলোচনা করব। ফাইনিট ভার্বের ক্ষেত্রে আমাদের মেইন কাজ আজকে। তো ফাইনিট ভার্বের ক্ষেত্রে আপনি পাবেন ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা ফাইনিট ভার্ব থেকে এবার চলে যাচ্ছি স্যার ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বে। নন ফাইনিট ভার্বটা অন্য একটা পার্টে, জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, অন্য জায়গায় আমরা আলোচনা করব। তাহলে নন ফাইনিট ভার্বে একটু চলে যাই, যেখানে আমাদের আছে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। ওকে,
তো আমি প্রথমে জাস্ট ট্রানজিটিভ ভার্বটা নিচ্ছি, ট্রানজিটিভ ভার্ব। ওকে, যেহেতু জোড়ায় জোড়ায় এই জন্য বুঝতে একটু সুবিধা হয় আমাদের যে হ্যাঁ কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভ ভার্ব একটা লিখছে। ট্রানজিটিভ যদি বলি স্যার এটাকে বলা হয় সকর্মক ক্রিয়া। হ্যাঁ, সকর্মক ক্রিয়া, জাস্ট যদি বলা হয় কর্ম থাকে। ওকে, তাহলে ট্রানজিটিভ ভার্ব যেটা এটাকে বলা হবে সকর্মক ক্রিয়া। ওকে, আর আরেকটা হচ্ছে যদি বলি স্যার ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে ইনট্রানজিটিভ ভার্বের বাংলা কি? ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভের বাংলা হচ্ছে অকর্মক ক্রিয়া। কেমন যেন তাকে অকর্মক বললে একটু অকর্মা অকর্মা লাগে, তাই না? কর্মহীন বললে মনে হয় ভালো হইতো। অকর্মক হচ্ছে কাজ আছে কিন্তু করে না, আর কর্মই নাই তাহলে তাকে বেকার বলতে পারি, এটা মনে হয় আরেকটু ভালো হবে। হ্যাঁ, তো যাই হোক আমরা দেখছি পরবর্তীতে, তাহলে অকর্মক ক্রিয়া এটাকে বলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। সকর্মক ক্রিয়া একটা ট্রানজিটিভ ভার্ব, অকর্মক ক্রিয়া এটাকে বলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখন কর্মটাকে ইংলিশে বলে অবজেক্ট। তাহলে আমরা এখানে নিতে পারি স্যার এই ভার্বের কি থাকে? অবজেক্ট থাকে, অবজেক্ট থাকে। তাহলে অবজেক্ট থাকে, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে। ওকে, আর এখানে যেটা বলছি যে অকর্মক ক্রিয়া, তাহলে অকর্মক ক্রিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি স্যার অবজেক্ট থাকে না। ওকে, অবজেক্ট থাকে না। এটা এখানে একটা বিষয় আমি একটু খেয়াল করি, সেটা হচ্ছে আমরা অনেকে মনে করি ভার্বের পরে কিছু থাকলেই মনে হয় সেটাকে অবজেক্ট বলে, বাট এটা কিন্তু ঠিক না। ভার্বের পরে কিছু থাকলেই তাকে অবজেক্ট বলা যাবে না। আপাতত এটুকু মনে রাখবেন, সেটা হচ্ছে যে কর্ম বা অবজেক্ট থাকে সেটাকে বলবো ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট থাকে না বা না থাকলে সেটাকে বলবো ইনট্রানজিটিভ ভার্ব। এখন আপনি সেন্টেন্সে ভার্বের পরে কিছু দেখলেই সেটাকে কোন ভার্ব বলবেন? এটা তো একটা কথা থাকে যে স্যার সেন্টেন্সে আমার কোনো ভার্ব আছে কিনা, সেই জিনিসটা আমি বুঝবো কিভাবে কোনটা ট্রানজিটিভ আর কোনটা ইনট্রানজিটিভ ভার্ব। একটু দেখেন, আমি এখানে একটা কথা লিখছি নোট আকারে। হ্যাঁ, চাইলে একটু নোট আকারে লিখে নিতে পারেন। এটা আমি নোট লিখে দিচ্ছি, সেটা হচ্ছে অবজেক্ট বের করার নিয়ম। আবার বলছি অবজেক্ট বের করার নিয়ম এটা। ওকে, অবজেক্ট বের করার নিয়ম। সেক্ষেত্রে কি অবজেক্ট কিভাবে বের করবেন? সেটা হচ্ছে ভার্বকে কি অথবা কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ওকে, তাহলে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। যদি না থাকেন তাহলে অবশ্যই বুঝে নিবেন যে হ্যাঁ ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, তাহলে সেটা হবে অবজেক্ট আমার, আর না হলে অবজেক্ট বলা যাবে না। তাহলে নিচে আরেকটু আমরা দেখে আসি তার দুই একটা উদাহরণ, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। একটা সেন্টেন্সে একাধিক অবজেক্ট থাকতে পারে, আবার একটা সেন্টেন্সে একটাও অবজেক্ট নাও থাকতে পারে। ধরেন আমি একটা সেন্টেন্স লিখি যে বার্ডস, একটু বোঝার চেষ্টা করবেন এটা। তারপরে লিখলাম স্যার ফ্লাই, পাখি ওড়ে। এরপরে লিখলাম স্যার ইন দা স্কাই। তো আপনি যদি চিন্তা করেন ফ্লাই হচ্ছে ভার্ব, এই ফ্লাই এর পরে ইন দা স্কাই আছে, এটা অবজেক্ট, তাহলে ভুল বিষয়টা। একটু চিন্তা করেন, যখন বলা হচ্ছে পাখি ওড়ে, এখন যদি আমি এটাকে প্রশ্ন করি কি পাখি ওড়ে, সেটার উত্তর কিন্তু ইন দা স্কাই না। আবার যদি প্রশ্ন করি কাকে পাখি ওড়ে, এটাকে দিয়ে প্রশ্নই হয় না। তার মানে এই ক্ষেত্রে যে ইন দা স্কাই আছে এটাকে এক্সটেনশন অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। তাহলে এখানে আমাদের যে ভার্বটা আছে ফ্লাই, দেখেন ফ্লাই এর কিন্তু এখানে অবজেক্ট নাই। যেহেতু অবজেক্ট নাই তাহলে আমরা এটাকে কি বলবো স্যার? ইনট্রানজিটিভ ভার্ব, যেটাকে আমি আইটিভি বললাম। ওকে, আবার একই সাথে একটা সেন্টেন্সে একাধিক অবজেক্ট থাকতে পারে। একটু খেয়াল করেন, যেমন আমি যদি বলি শি, তারপরে বলা হচ্ছে গেভ, শি গেভ মি আ ফ্লাওয়ার, সে আমাকে একটা ফুল দিয়েছিল। তাহলে সেক্ষেত্রে মি আছে একটা, ফ্লাওয়ার আছে একটা। এখন যদি আমি প্রশ্ন করি শি গেভ মানে সে দিয়েছিল, সে কি দিয়েছিল স্যার? সে দিয়েছিল একটা ফুল, এটা হলো একটা অবজেক্ট। এখন যদি প্রশ্ন করি স্যার কাকে দিয়েছিল, এই কাকে দিয়েছিল যদি প্রশ্নটা করেন তাহলে উত্তর পেয়ে যাবেন আমাকে দিয়েছিল, তাহলে এটাও একটা অবজেক্ট। তাহলে দুইটা অবজেক্ট পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে অনেকে লিখছে যে স্যার হ্যাঁ ফ্লাই এটা ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে
সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব হয়। এখন একটু দেখি স্যার, এখানে আমরা অবজেক্ট পাচ্ছি, উপরেরটা কিন্তু কোনো অবজেক্ট ছিল না, বাট গেভ এখানে অবজেক্ট আছে। কি দিছিল? ফুল দিছিল। কাকে দিছিল? আমাকে দিছিল, আপনাদেরকে দিছিল। তো যাই হোক, এই গেভ যেটা, এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। এবার যদি বলি স্যার গেভ যেটা, এটা আমাদের ট্রানজিটিভ ভার্ব, আমি শর্টে টিভি লিখতেছি এটা। এখন অবজেক্টের ব্যাপারটা আবার দেখেন, এই যে মি দেখতেছেন, এটা যদি বলি স্যার মি, এটা একটা ব্যক্তি, হ্যাঁ, ব্যক্তি যেটা, এই ব্যক্তিকে ইংলিশে বলা হয়ে থাকে ডিরেক্ট অবজেক্ট। কি বলে স্যার? ডিরেক্ট অবজেক্ট। অথবা বাংলাতে বলা হয়, সরি ডিরেক্ট না, ইনডিরেক্ট অবজেক্ট, এটাকে বলা হবে ইনডিরেক্ট অবজেক্ট। বাংলায় বলে গৌণ কর্ম। কি বলে স্যার? গৌণ কর্ম। আপনারা এই জন্য বলছি যে বাংলা ব্যাকরণের অনেক বিষয় আজকে এখান থেকে দেখতে পাবেন। তাহলে ব্যক্তি হলে অবজেক্ট, সেটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট বা গৌণ কর্ম। আর যদি বস্তু হয়, এই যে এটাকে দেখতেছেন বস্তু, এটাকে বলে ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট বা মুখ্য কর্ম। ওকে, তাহলে হিসাবটা হচ্ছে অবজেক্ট দুই প্রকার, একটা ডিরেক্ট অবজেক্ট, একটা ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট যেটা, সেটাকে বলবো আমরা বস্তু বা মুখ্য কর্ম। ইনডিরেক্ট যেটা, ওটাকে বলবো গৌণ কর্ম। আর এই অবজেক্ট দুইটার যে কোনো একটা থাকলেই তাকে বলবো ট্রানজিটিভ ভার্ব বা সকর্ম ক্রিয়া। ওকে, তাহলে একটু আমাকে বোঝানোর চেষ্টা করেন যে আসলে এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা। তাহলে একটু কমেন্টে জানিয়ে দেন যে এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা। ক্লাস কেমন লাগতেছে? খারাপ লাগতেছে নাকি? অনেক রাত ঘুম ঘুম পায় এরকম অবস্থা নাকি? বুঝতেছেন? হ্যাঁ, এই তো এমনি শফিউল ইসলাম অনেকগুলা লাভ রিয়াক্ট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর অনেকে মেনশন দিয়েছে, লাভলি আক্তার, রিমা আক্তার, অনেকে দিয়েছে ডিরেক্ট অবজেক্ট ফ্লাওয়ার। বস্তু হলে ডিরেক্ট অবজেক্ট, আর ব্যক্তি হলে ইনডিরেক্ট অবজেক্ট। বস্তু হলে মুখ্য কর্ম, ব্যক্তি হলে গৌণ কর্ম। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্টে জানিয়ে দেন যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার। ওকে, তাহলে ট্রানজিটিভ ভার্ব দেখলাম আমরা এখন পর্যন্ত, ইনট্রানজিটিভ ভার্ব দেখলাম, সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া। ওকে, এবার তাহলে একটু দেখেন পরবর্তী অংশ যাই, যে অংশটা আছে তো পরবর্তী অংশ আমি জাস্ট দুই একটা সেন্টেন্সের অংশ দেখাই। ধরেন যদি কেউ বলে আই ফিল টায়ার্ড, তো ফিল এটা কি ট্রানজিটিভ ভার্ব বলবেন নাকি ইনট্রানজিটিভ ভার্ব বলবেন? হ্যাঁ, ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব বলবেন? দেখেন, আই ফিল টায়ার্ড, আমি অনুভব করছি। কি অনুভব করছে নাকি কেমন অনুভব করছি? কোনটার উত্তর এখানে? কির উত্তর আছে নাকি কেমন? যদি এটা কির উত্তর হইতো তাহলে আমরা এটাকে ট্রানজিটিভ ভার্ব বলতাম, মানে টায়ার্ড এটা অবজেক্ট হইতো। বাট এখানে কিন্তু টায়ার্ড এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কখনো অবজেক্ট হয় না, অবজেক্ট সবসময় নাউন অথবা প্রোনাউন হয়। হ্যাঁ, তাহলে ফিল এটা কোন ভার্ব হবে স্যার? আচ্ছা, তাহলে ফিল এটা কোন ভার্ব? আমরা এখন পর্যন্ত দেখছি স্যার ফিল হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ফিল কোন ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে কোনো অবজেক্ট নাই, আর অবজেক্ট থাকলে সেটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। ওকে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। আমরা এখন চলে যাব স্যার অন্য ভার্বে। সেটার মধ্যে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। আবার বলছি, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। ঠিক আছে, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। হ্যাঁ, আপনারা অলরেডি অনেকে উত্তর করছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা পরবর্তী অংশে একটু যাই, সেখানে আমাদেরকে কি বলা হচ্ছে। এখন আমরা আলোচনা করব প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব নিয়ে।
প্রিন্সিপাল ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বের অপর নাম হতে পারে স্যার মেইন ভার্ব। কি ভার্ব? মেইন ভার্ব। ওকে, প্রিন্সিপাল ভার্বের আরেকটা নাম হচ্ছে কি? মেইন ভার্ব। ওকে, আচ্ছা, একজন বলছে ফিল কি লিঙ্কিং ভার্ব হতে পারে? লিঙ্কিং ভার্ব হতে পারে, আমি দেখাই দিব আজকের ক্লাসে। লিঙ্কিং ভার্বের কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। লিঙ্কিং ভার্ব সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট সময় লাগবে, এটা অবশ্যই করিয়ে দিব। ওকে, ঠিক আছে। তাহলে একটু দেখি স্যার, প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে মেইন ভার্ব। প্রিন্সিপাল ভার্বেরই অপর নাম হচ্ছে মেইন ভার্ব। এখন আমি যদি এখানে বলি, জাস্ট বলা যেতে পারে, এটা আপনি কিভাবে চিনবেন? সেটা হচ্ছে স্যার সেন্টেন্সে, সেন্টেন্সে কোনো ভার্ব, সেন্টেন্সে কোনো ভার্ব একা থাকলে, সেন্টেন্সে কোনো ভার্ব একা থাকলে সেটি প্রিন্সিপাল ভার্ব হবে। হ্যাঁ, সেন্টেন্সে কোনো ভার্ব একা থাকলে সেটি প্রিন্সিপাল ভার্ব। আমি যেহেতু কথাগুলো অনেক ক্ষেত্রে শর্ট করছি। আচ্ছা, এরপরে হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস থাকলে, তাহলে ভার্বের সঙ্গে বা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত থাকলে, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলে সেটা হবে কি? প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, এরপরে আসেন স্যার, অক্সিলারি ভার্বের পরে, অক্সিলারি ভার্বের পরে বসলে, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে যদি কোনো ভার্ব বসে সেটাও হবে আবার প্রিন্সিপাল ভার্ব। মানে প্রিন্সিপাল ভার্ব আপনি বুঝতে পারবেন, একটা হচ্ছে সেন্টেন্সে কোনো ভার্ব একা থাকলে, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলে, এবং আরেকটা বলছি অক্সিলারি ভার্বের পরে বসলে। যেহেতু এটা পেইড ব্যাচের ক্লাস, আমি এই জন্য এভাবে করে সাজাচ্ছি, এটা কিন্তু কোনো সলভিং ক্লাস না যে আপনাকে সলভ করে দিব। অর্থাৎ ঠিক এভাবে প্রশ্ন সলভ করতেছি না, আমরা টোটাল বেসিক থেকে আলোচনা করছি। এটা জাস্ট পেইড ব্যাচের ক্লাস, যেহেতু অনেক গুরুত্বপূর্ণ তাই আজকে ওপেন পেজে রাখা হয়েছে। আর আপনারা যারা ভর্তি হবেন, ভর্তির পূর্বে যেন একটু দেখে নিতে পারেন যে পেইড ব্যাচের ক্লাসগুলা কেমন হয়, এখানে কোন স্যাররা ক্লাস নেয়। সব সময় সেই বিষয়গুলো দেখে ভর্তি হওয়াটা আপনার জন্য অনেক বেশি জরুরি। তো যাই হোক, আমরা এই পর্যন্ত দেখলাম। এখন আমি জাস্ট দুই একটা উদাহরণ দিচ্ছি, একটু দেখেন। ধরেন কোন একটা সেন্টেন্সের মধ্যে লেখা আছে আই হ্যাড আ কার। আমরা জানি হ্যাভ অক্সিলারি ভার্ব, বাট হ্যাভ তখনই অক্সিলারি ভার্ব যখন তার সাথে একটা মেইন ভার্ব থাকে। ওকে, তাহলে এইখানে হ্যাভ একা আছে, মানে এটা প্রিন্সিপাল ভার্ব। বাড়িওয়ালা দারোয়ান যদি বলে থাকি, দারোয়ান এবং বাড়িওয়ালা, বাড়িওয়ালা মেইন মালিক, দারোয়ান তার সহযোগী। বাট বাড়িওয়ালা যদি একা থাকে, হঠাৎ একদিন মইরা যায়, তখন ওই দারোয়ানই বাড়িওয়ালার দায়িত্ব গ্রহণ করে বাড়িওয়ালার কার্যক্রম সম্পাদন করে। তাহলে হিসাবটা অক্সিলারি ভার্ব একা থাকলে তখন সেই মেইন ভার্বের কাজ করবে। এটা হচ্ছে 1 নাম্বার নিয়মে গেল। 2 নম্বরে যদি বলি হি, এরপর হচ্ছে মেক্স, তারপরে ধরেন লিখলাম টি, সে চা তৈরি করে, এর সাথে এস বা ইএস যুক্ত আছে, তাহলে এটাও আমাদের প্রিন্সিপাল ভার্ব। ওকে, দুইটা এখন পর্যন্ত গেল। আরেকটা বলছি মেইন ভার্বের পরে যদি কোনো ভার্ব, মানে অক্সিলারি ভার্বের পরে বসে। এখন যদি আমি এই সেন্টেন্সটাকে আবার লিখি, ধরেন আই হ্যাড, এরপর লিখলাম ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। এক্ষেত্রে এই যে ডান, এটা আমাদের প্রিন্সিপাল ভার্ব। ওকে, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে যেই ভার্বটা বসে সেটাও প্রিন্সিপাল ভার্ব। অনেক সময় অক্সিলারি ভার্বের পরে, যেমন ধরেন আমি যদি এরকম লিখি যে আই, তারপর লিখলাম ধরেন হ্যাড হ্যাড মাই ডিনার, এটা একটা প্রিভিয়াস কোয়েশ্চেন যে হ্যাড এটা প্রিন্সিপাল ভার্ব, কারণ এটা এই অক্সিলারি ভার্বের পরে তৃতীয় রূপ হিসাবে বসছে। তাহলে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর পরেরটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্টসে জানিয়ে দেন। ওকে, সব সম্পত্তি দারোয়ানের, হ্যাঁ সব সম্পত্তি দারোয়ানের, চাইলে দারোয়ানের চাকরি নিয়ে রাখতে পারেন একমাত্র বাড়িওয়ালা দেখা, আর যদি সম্ভব হয় বাড়িওয়ালার যদি থাক, কিছু বললাম না। তো এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্টসে জানিয়ে দেন যে এই পর্যন্ত ক্লিয়ার আপনাদের। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন পারছেন কিনা? ওকে, হ্যাঁ, হ্যাভ অক্সিলারি ভার্ব, ডান প্রিন্সিপাল ভার্ব, নিচে হ্যাভ অক্সিলারি ভার্ব, হ্যাড প্রিন্সিপাল ভার্ব। বিশেষ করে এই টাইপের প্রশ্নগুলা খুব বেশি আসে পরীক্ষাতে। হ্যাঁ, এই টাইপের প্রশ্নগুলো একটু এইগুলা দেখে নিব, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, কি ঘুম পায় নাকি?
আচ্ছা, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে যায় আমরা এবার চলে যাব স্যার অক্সিলারি ভার্বে। হ্যাঁ, অক্সিলারি ভার্ব। ওকে, তো অক্সিলারি ভার্বটা একটু দেখবো। অক্সিলারি ভার্ব যদি বলি সেটা হচ্ছে স্যার প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে টেন্স গঠনে সহযোগিতা করে। আবার বলছি, প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে টেন্স গঠনে সহযোগিতা করে। ঠিক আছে, তাহলে একটু দেখেন, আমি যদি এখানে বলি অক্সিলারি ভার্ব কাকে বলে, সেটা হচ্ছে যেই ভার্ব প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে টেন্স গঠনে সাহায্য করে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হবে নাকি পারফেক্ট টেন্স হবে নাকি ফিউচার টেন্স হবে, এগুলা গঠনে সহযোগিতা করে। ওকে, এইটা। এরপরে কথা হচ্ছে স্যার, অলরেডি লিখছি প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে, এই কথাটুকু মেন এখানে, প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে। আচ্ছা, এখন যেমন ধরেন আমি যদি কোনো কারণে বলি আই এম ওয়ার্কিং, এই ওয়ার্কিং প্রিন্সিপাল ভার্ব, সেখানে অ্যাম এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, আপনারা জানেন। অথবা আই ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে এক্ষেত্রে আমাদের ডু প্রিন্সিপাল ভার্ব, ক্যান অক্সিলারি ভার্ব। ওকে, এটা তো এগুলো সমস্যা হওয়ার কথা না। সমস্যাটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বের আবার দুইটা প্রকারভেদ আছে। ওকে, অক্সিলারি ভার্বের দুইটা, ঘুম চোখে আসবেই, এটাই তো ঘুমের কাজ। আচ্ছা, তাহলে একটু দেখি, অক্সিলারি ভার্বকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। অক্সিলারি ভার্ব আবার দুই ভাগে বিভক্ত। তাহলে আমি লিখছি এভি, মানে অক্সিলারি ভার্ব হচ্ছে স্যার দুই প্রকার। হ্যাঁ, অক্সিলারি ভার্ব হচ্ছে দুই প্রকার। আচ্ছা, এই দুই প্রকার অক্সিলারি ভার্বের মধ্যে আমরা একটা একটা করে যদি ভাগ করি, সেটা হচ্ছে স্যার এক নম্বরে পাবো প্রাইমারি অক্সিলারি। অক্সিলারি, তাহলে প্রিন্সিপাল ভার্ব এর মধ্যে দুই প্রকার পাবো। অক্সিলারি ভার্বের মধ্যে একটা হবে প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। হ্যাঁ, না, অক্সিলারি ভার্ব যদি একা বসে তখন সে প্রিন্সিপাল ভার্ব হয়ে যায়, এটা আগে আমরা ক্লিয়ার করেছিলাম। হ্যাঁ, এর আগে এটা ক্লিয়ার করেছিলাম। দুইটা ভার্ব থাকলে প্রথমটা অক্সিলারি এবং সেকেন্ডটা প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, এটা বলা যাবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে প্রাইমারি অক্সিলারি যেটা, এটা আমরা কিভাবে বুঝবো? তো প্রাইমারি অক্সিলারি ভার্ব আমি একটু আগে লিখে দেই, জাস্ট আপনারা এগুলো জানেন। তার মধ্যে আছে স্যার বি ভার্ব। হ্যাঁ, তো বি ভার্ব গুলা যদি দেখি স্যার, বি ভার্বের মধ্যে পাবেন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, এগুলা, অথবা শুধু বি। আচ্ছা, আবার যদি দেখেন এর মধ্যে আপনার থাকবে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের মধ্যে থাকে আমাদের হ্যাভ, হ্যাজ, আরটা হচ্ছে হ্যাড, আরটা থাকে স্যার ডু ভার্ব। ডু, ডিড, ডান, অথবা কিছু ক্ষেত্রে ডাজ বলে থাকি, যদিও ডাজ জাস্ট এস বা ইয়েস যুক্ত করার জন্য হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার প্রাইমারি অক্সিলারি ভার্ব আর মডাল অক্সিলারি ভার্বের মেইন পার্থক্যটা কোথায়? এখানে প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারির মেইন পার্থক্যটা আমি একটু লিখছি। এখন দেখেন, প্রাইমারি অক্সিলারি যেটা, সেটা হচ্ছে এইখানে হচ্ছে তার পার্থক্য, যে এরা প্রিন্সিপাল ভার্বও হতে পারে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব উভয় হতে পারে। অর্থাৎ এরা সেন্টেন্সে একাও বসতে পারে, আবার টেন্স গঠনের জন্য অক্সিলারি ভার্ব হিসাবেও কাজ করতে পারে। ঠিক আছে।
একটু দেখেন, আমি যদি কোনো কারণে একটা সেন্টেন্স লিখতাম, যেমন একটু আগে লিখেছিলাম, ধরেন আই ডোন্ট লাইক ফ্লাওয়ার, ওকে। তো যখন আমি এই কথাটা লিখবো, আই ডোন্ট লাইক ফ্লাওয়ার, ডোন্ট আমার অক্সিলারি ভার্ব, লাইক প্রিন্সিপাল ভার্ব, হ্যাঁ। বাট যখন আমি কোন একটা সেন্টেন্স করব যে আই ডু দ্য ওয়ার্ক, তখনই এই ডুটা আবার একই সঙ্গে আমার প্রিন্সিপাল ভার্বের কাজ করতেছে। মানে এখানে যতগুলো ভার্বই লিখছি আমি, এরা একা ব্যবহার হতে পারে, মানে প্রিন্সিপাল ভার্ব হতে পারে, আবার অক্সিলারি ভার্ব হতে পারে, তাই এদেরকে বলা হয় প্রাইম বা প্রাইমারি অক্সিলারি ভার্ব, ওকে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা একটু আমাকে জানান। এই পর্যন্ত বুঝছেন যে স্যার প্রিন্সিপাল ভার্ব, তার মধ্যে অক্সিলারি ভার্বের কাজও করতে পারে একই সঙ্গে, তাদেরকে আমরা বলবো প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর এটার পরে আমাদের আছে স্যার মডেল অক্সিলারি ভার্ব, হ্যাঁ। প্রাইমারি অক্সিলারি ভার্বের পরে পাবো যেটা, সেটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। এই পর্যন্ত একটু ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু জানান, ওকে। আচ্ছা, এরপরে আমরা আসি স্যার মডেল অক্সিলারি ভার্ব, হ্যাঁ। মডেল অক্সিলারি ভার্ব। আচ্ছা, মডেল অক্সিলারি ভার্বটা কেমন দেখেন। মডেল অক্সিলারি ভার্ব যদি বলি, যেই ভার্ব কখনোই অক্সিলারি ভার্ব ছাড়া প্রিন্সিপাল ভার্ব হতে পারে না। তো জাস্ট আমি এখানে একটা কথাই লিখতে পারি, ঠিক আগেরটার সঙ্গে এটার যে পার্থক্য, যে এরা এরা কখনোই এরা কখনোই প্রিন্সিপাল ভার্ব হতে পারে না। সর্বদা মেইন ভার্বের পূর্বে বসে, অর্থাৎ এরা কখনোই প্রিন্সিপাল ভার্ব হতে পারে না, এবং সর্বদা মেইন ভার্বের সাথে বসে। অর্থাৎ মেইন ভার্বের পূর্বে বসে বলি বা সাথে বসে, যেটাই বলি বলতে পারি, বাট মেইন কথা হচ্ছে প্রথমটা, যে এরা কখনোই প্রিন্সিপাল ভার্ব হতে পারে না। এটা আমাদের মনে রাখতে হবে, ওকে। এখন একটু খেয়াল করেন, এর মধ্যে আমাদের কি কি আছে। এর মধ্যে আমাদের আছে ক্যান, সেটার পাস্ট আছে স্যার কুড। শ্যাল, শ্যালের পাস্ট হচ্ছে স্যার শুড। এরপর হচ্ছে স্যার উইল, উইল থেকে পাস্ট পাই আমরা হচ্ছে উড। তারপর হচ্ছে মে, মে থেকে তার পাস্ট পেয়ে যায় মাইট। তাহলে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এই পর্যন্ত আমরা পাই। এরপরে স্যার একটা পাই যেটা হচ্ছে মাস্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। তবে কথা হচ্ছে এছাড়া আরো যদি দেখি, আরো কিছু ভার্ব আছে, নিড, ডেয়ার, ought to, used to। এই ভার্ব গুলাকে আবার বলে সেমি মডেল। কি বলে স্যার এগুলাকে? সেমি মডেল। এটা অর্থাৎ মডেল অক্সিলারি ভার্ব, তার মধ্যে এগুলো হচ্ছে ফিক্সড বা পিওর মডেল অক্সিলারি। এটা হচ্ছে সেমি মডেল। কেন সেমি মডেল বলা হয়? কারণ এরা আবার অক্সিলারি এবং মেইন ভার্ব উভয়ের কাজ করতে পারে, ঠিক আছে।
আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা একটু ক্লিয়ার আমাকে জানান যে এই পর্যন্ত আমরা বলছি স্যার মডেল অক্সিলারি ভার্ব কখনোই প্রিন্সিপাল ভার্ব হতে পারে না। এরপর এর মধ্যে আমরা মডেল অক্সিলারি ভার্ব কিছু লিখে দিয়েছি এবং আরো একটা বিষয় যেটা সেটা হচ্ছে চারটা ভার্ব আলাদা করে লিখেছি, নিড, ডেয়ার, ওট টু, ইউজ টু, এগুলাকে সেমি মডেল ভার্ব বলে। তো এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুইটার পার্থক্য এবং প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্বের যে প্রকারভেদগুলা সেই অংশগুলা দেখছি। এখন আমরা মূলত মূল অংশে চলে যাব। ভার্বের যে বিভিন্ন প্রকারভেদ আছে এর মধ্যে কগনেট ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, কপুলেটিভ ভার্ব এবং এছাড়া লিঙ্কিং ভার্ব সবচেয়ে বেশি আসে অনেকের লিঙ্কিং ভার্ব এবং সেটা নিয়ে অনেকে মুখস্থ করে ফেলে। সেই অংশটা আজকে দেখব। লিঙ্কিং ভার্ব মুখস্থ করার কিছু নাই ইনশাআল্লাহ, আজকের পর থেকে আর এই সমস্যাটা হবে না যে লিঙ্কিং ভার্ব মুখস্থ করবেন, ঠিক আছে? তো লিঙ্কিং ভার্ব আমরা একটু দেখে আসি যে লিঙ্কিং ভার্ব কোনগুলা। এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা সেই অংশটা একটু জিজ্ঞাসা মানে আপনাদের কাছে করছি, উত্তর দিয়ে দিয়েন। ওকে, এবার আসেন স্যার লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব সাধারণত একটা কথা লেখা থাকে সেটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট। সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যেই ভার্ব বসে তাকে লিঙ্কিং ভার্ব বলে। ওকে, সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যেই ভার্ব বসে তাকে লিঙ্কিং ভার্ব বলে। আবার বলছি সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যেই ভার্ব বসে তাকে লিঙ্কিং ভার্ব বলে। এখন প্রশ্ন হচ্ছে স্যার হোয়াট ইজ কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্টটা কি? তো কমপ্লিমেন্ট একটু বোঝার চেষ্টা করেন, আমরা একটু দেখে আসি যে কমপ্লিমেন্টটা কি, তারপরেই তো এই কথাটায় আসবো। কমপ্লিমেন্টটা কি স্যার? সাবজেক্ট, আবার বলছি সাবজেক্ট এবং যেটাকে আপনারা অবজেক্ট মনে করেন, সাবজেক্ট এবং অবজেক্ট একই নাউন বা প্রোনাউনকে বোঝালে ওই অবজেক্টকে অবজেক্ট না বলে কমপ্লিমেন্ট বলতে হয়। হ্যাঁ, তাহলে ওই অবজেক্টকে কমপ্লিমেন্ট বলে। ওকে, অর্থাৎ আপনি যেটাকে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পান সেটা তো অবজেক্ট মনে করেন, বাট যদি সেটা সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয় তাহলে সেটাকে বলি আমরা কমপ্লিমেন্ট। এই কথাগুলা সৌজন্যতার খাতিরে, এইগুলা একটু বুঝতে পারবেন বলছে। তো এটা যেটা বলছিলাম যে স্যার এগুলা আপনার সৌজন্যতার খাতিরে আপনি বুঝবেন যে আমাদের মেইন এক্সাম্পল গুলা। যেমন একটু খেয়াল করেন, আমি যদি কোনো কারণে লিখি হি ইজ, এরপর হচ্ছে আ টিচার, সে একজন টিচার। এখন দেখেন খেয়াল করেন, হি মানে সে আর টিচার। এখন যদি প্রশ্ন করি সে কি, সে হচ্ছে একজন টিচার, কি শব্দের উত্তর দেয়? বাট এই টিচার বলতে আসলে তাকেই বুঝাইছে, একই ব্যক্তি। তো একই ব্যক্তি হইলে এটাকে বলবো আমি কমপ্লিমেন্ট। কি এটা? কমপ্লিমেন্ট। আবার যদি বলেন ধরুন এখানে আমি যদি লিখি করিম, করিম এরপর লিখলাম ইজ আ ডক্টর, করিম হচ্ছে একজন ডক্টর। তাহলে একটু খেয়াল করেন, একজন ডক্টর আর করিম একই ব্যক্তি, তাহলে এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। ওকে, আমি কমপ্লিমেন্ট এবং অবজেক্টের পার্থক্যটা বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর অবজেক্ট বলবো কখন? ধরেন আমি যদি এখানে বলি করিম, করিমের জায়গায় এরপরে লিখলাম করিম, এরপর এখানে লিখলাম ইট, ইটের পর এখানে লেখা হলো স্যার রাইস। তাহলে রাইস এবং করিম এক জিনিস না, রাইস আলাদা একটা জিনিস, করিম আলাদা একটা জিনিস। তাহলে রাইসকে বলবো আমরা অবজেক্ট। ওকে, অর্থাৎ ভার্বের পরে যে কি দ্বারা প্রশ্ন করতেছি এটা যদি একই ব্যক্তি হয় তাহলে ওকে বলা হয় কমপ্লিমেন্ট, আর একই ব্যক্তি না হলে তাকে বলা হয় অবজেক্ট। ঠিক আছে? মুখস্থ করার দরকার নাই, আমি একটা নিয়ম বলে দিব যে কিভাবে আপনি বুঝতে পারবেন, সমস্যা নাই। তাহলে দেখেন এইখানে এই ইজ এবার লিঙ্কিং ভার্ব, এই যে করিম এখানে ইজ আছে, ডক্টর কমপ্লিমেন্ট এবং করিম একই ব্যক্তি, তাহলে এই ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। ইট কিন্তু লিঙ্কিং ভার্ব না, এগুলাকে বলা হয় কমন ভার্ব। ওকে, হ্যাঁ, যিনি করিম তিনি ডক্টর, সরি কি বলছে, হ্যাঁ ডক্টর। এখন একটু খেয়াল করি আমরা,
যে কয়েকটা ওয়ার্ড। যদি কোনো কারণে দেখেন কোন একটা প্রশ্ন আসছে এরকম, যেমন ধরেন কেউ যদি বলে আই, এরপরে বলা হচ্ছে স্যার ফিল টায়ার্ড, আমি ক্লান্ত অনুভব করি, তাহলে টায়ার্ড বলতে কাকে বুঝাইছে? আমাকে, আমি ক্লান্ত, তাহলে ফিল এটা লিঙ্কিং ভার্ব। ওকে, এরপরে যদি আপনি নিচের দিকে আরো দেখেন, আমি আরো কয়েকটা ওয়ার্ড দিচ্ছি, যেমন লেখা হচ্ছে স্যার হানি, তারপর হচ্ছে টেস্ট, টেস্টের সাথে দিলাম সুইট, তাহলে মধু মিষ্টি। একটু খেয়াল করেন সুইট বলতে কাকে বুঝাইছে? হানিকেই বুঝাইছে, তাহলে এই টেস্ট যেটা এটা লিঙ্কিং ভার্ব। এরপরে যদি দেখেন কোন জায়গায় লেখা আছে রাইস, রাইসের পরে লেখা আছে স্যার সেলস, সেলস এর সঙ্গে সেলস চিপ, চাল কম দামে বিক্রি হয়। হ্যাঁ, তাহলে কম দামে বলতে কাকে বুঝাইছে? রাইস কে বুঝাইছে, তাহলে সেলস এটা লিঙ্কিং ভার্ব। এরপরে আসেন যদি এরকম হয় রোজেস, রোজেস স্মেল সুইট, তাহলে সুইট বলতে কাকে বুঝাইছে? রোজেস কে বুঝাইছে, তাহলে স্মেল যেটা লিঙ্কিং ভার্ব। বাট কেউ মুখস্থ করবেন না, আবার বলতেছি কেউ মুখস্থ করবেন না যে ফিল লিঙ্কিং ভার্ব, টেস্ট লিঙ্কিং ভার্ব, কারণ এগুলো অন্য ভার্ব হইতে পারে। আমি একটু একটা সেন্টেন্স দেখাই, যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। ধরেন এখানে লেখা আছে করিম, করিম, তারপরে দিলাম স্যার রানস, করিম রানস, এরপর দিলাম ফাস্ট, তাহলে ফাস্ট বলতে কাকে বুঝাইছে? করিমকেই বুঝাইছে, তাহলে রানস এখানে লিঙ্কিং ভার্ব। আবার এখানে যদি বলি যে করিম, তারপরে জাস্ট লিখলাম স্যার ওয়াক্স, করিম ওয়াক্স ফাস্ট, করিম দ্রুত হাঁটে, তাহলে ফাস্ট বলতে কাকে বুঝাইছে? করিমকে, তাহলে ওয়াক্স লিঙ্কিং ভার্ব। একটু খেয়াল করেন যে এইখানে যেটা করছি আমি, এইখানে আমি একটু অন্য কালার নিচ্ছি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এই সেম দুইটা এক্সাম্পল আমি এই পাশে এবার দিচ্ছি, করিম রানস ফাস্ট না দিয়ে এবার আমি দিচ্ছি যে করিম, তারপরে দিলাম স্যার রানস আ বিজনেস, করিম একটা ব্যবসা চালায়। এবার একটু খেয়াল করেন তো, একটা বিজনেস আর করিম কি একই জিনিস? আলাদা জিনিস, তাহলে এটা কিন্তু লিঙ্কিং ভার্ব না। ওকে, এটা লিঙ্কিং ভার্ব না যে করিম ব্যবসা চালায়, তাহলে ব্যবসার করিম একই না, কিন্তু ফার্স্ট বলতে করিমকেই বুঝাইছে। আবার যদি আমি বলি যে আই, তারপরে এখানে লিখলাম স্যার ওয়াক, আই ওয়াক বাদ দিই, করিম দিয়েই করি তাহলে ভালো হবে, করিম তারপরে ওয়াক দিচ্ছি, দেখেন করিম তারপর হচ্ছে ওয়াক্স আ হর্স, করিম একটা ঘোড়াকে হাঁটায়। একটু খেয়াল করেন যখন বলছি করিম ওয়াক্স আ হর্স, তাহলে করিম আর হর্স মানে ঘোড়া এক জিনিস না, তাহলে এই ওয়াক্স এটাও লিঙ্কিং ভার্ব না, অর্থাৎ লিঙ্কিং ভার্ব হতে হলে দুইটা এক জিনিস হবে। এখন কথা হচ্ছে স্যার অনেক ক্ষেত্রে কমপ্লিমেন্টের ঝামেলা তৈরি হয়, তো তাদের জন্য হচ্ছে একটা লাইন এখন লিখবো, যেটা হচ্ছে এত সময় যত রুল করলাম এর কোনো রুল করা লাগবে না, জাস্ট এই একটা রুল করলে আমাদের হয়ে যাবে, সেটা হচ্ছে এই রুলটা। হ্যাঁ, যেটা লিখবেন লিঙ্কিং ভার্ব বের করার স্পেশাল রুল, সেটা হচ্ছে কি স্যার? সকল, আবার বলছি সকল বি ভার্ব, সকল বি ভার্ব এবং বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়, বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায় এমন ভার্বই লিঙ্কিং ভার্ব। এই একটা কথা যদি মনে রাখতে পারেন তাহলে অন্তত পক্ষে জীবনে মুখস্থ করা লাগবে না লিঙ্কিং ভার্ব, আর ওই উপরে যা যা লিখছিলাম কমপ্লিমেন্ট হ্যান ত্যান এগুলো প্রয়োজন হবে না। আমি এবার একটু দেখাই দিচ্ছি, আগে দেখেন তারপরে প্রয়োজনে যদি কেউ নোট করে থাকেন সেই অংশটা করেন। কেন আমি এই কথাটা বলছি যে সকল বি ভার্ব এবং বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায় সেটাকে লিঙ্কিং ভার্ব বলবো। প্রথমত স্যার একটু খেয়াল করেন, আমি যদি উপরের থেকে আসি, আমি যতগুলো এক্সাম্পল লিখেছিলাম এটার মধ্যে খেয়াল করেন ইজ, এটা তো আগে থেকেই বি ভার্ব লিঙ্কিং ভার্ব, বাট ইট এটা একটা ভার্ব। আমি যদি এটাকে কেটে দিয়ে ধরেন করিম আর ইট ছিল প্রেজেন্ট, একটা ইজ লিখি তাহলে কেমন হবে? করিম ইজ রাইস, অর্থ ঠিক থাকবে না, তার মানে এটা লিঙ্কিং ভার্ব না। বাট নিচে দেখেন ফিল লেখা আছে, আমি যদি ফিলটা কেটে দিয়ে আই এর সাথে এম বসাই তাহলে দেখেন অর্থ হয়ে যাবে আই এম টায়ার্ড, তার মানে বি ভার্ব দ্বারা এটা রিপ্লেস করা যাচ্ছে, এটা লিঙ্কিং ভার্ব। রাইস সেলস চিপ, আমি সেল যদি কেটে দিয়ে একটা ইজ লিখি বি ভার্ব, দেখবেন হয়ে যাবে রাইস ইজ চিপ, চাল কম দামে বিক্রি হয়, তাহলে এটা লিঙ্কিং ভার্ব। এরপরে যদি আরেকটু নিচে আসেন যেগুলা দেখাই, এখানে কি বলছে স্যার? এখানে বলছে করিম রানস ফাস্ট, করিম কেটে দিয়ে একটা ইজ লেখেন দেখবেন অর্থ ঠিক থাকবে, করিম ইজ ফাস্ট। বাট নিচে লিখছে করিম ওয়াক্স ফাস্ট, চাইলে করিম ইজ দেন অর্থ হবে করিম ইজ ফাস্ট। বাট এইখানে যে করিম লিখছি যে লিঙ্কিং ভার্ব হবে না, আপনি যদি দেন করিম ইজ তাহলে কেমন হবে? করিম ইজ এ বিজনেস, অর্থ হবে না, তার মানে এটা লিঙ্কিং ভার্ব নয়। আবার যদি বলি করিম ওয়াক্স আ হর্স, যদি এখানে একটা ইজ দেন কেমন হবে?
করিম ইজ এ হর্স অর্থ হবে না। অর্থাৎ একই ওয়ার্ড একটা বিভাগ দ্বারা রিপ্লেস করা গেছে আর একটা বিভাগ দ্বারা রিপ্লেস করা যায় নাই, যেটা বিভাগ দ্বারা রিপ্লেস করা যায় নাই সেটা লিঙ্কিং ভার্ব না, যেটা বিভাগ দ্বারা রিপ্লেস করা যাবে সেটা লিঙ্কিং ভার্ব। আসেন এই পাশে, হানি টেস্ট সুইট, টেস্ট বাদ দিয়ে একটা ইজ লেখেন, দেখবেন অর্থ ঠিক থাকবে, হানি ইজ সুইট। আবার যদি দেখেন রোজেস স্মেল সুইট, এটা প্লুরাল আছে, তাহলে রোজেসের সাথে আমি আর ব্যবহার করতে পারি, রোজেস আর সুইট, তাহলেও মিলে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। এই জন্য বলছি যে লিঙ্কিং ভার্ব মুখস্থ করার কিছু না, মুখস্থ করলে বিপদে পড়বেন। এটা ব্যবহারের উপর নির্ভর করে, অর্থের উপর নির্ভর করে। বাংলাদেশে প্রচুর পরিমাণে বই আছে যেখানে রানস ওয়ার্কস মুখস্থ আকারে দেওয়া আছে লিঙ্কিং ভার্ব, বাট প্রশ্নটা এভাবে আসলে ভুল করবেন। ওকে, আচ্ছা এখন একটু ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু জানান যে স্যার লিঙ্কিং ভার্বের ভয়টা কাটছে কিনা, যেটা আপনারা প্রচুর পরিমাণে মুখস্থ করেন। বাংলাদেশে মোটামুটি 60% যারা থাকে তারা লিঙ্কিং ভার্ব মুখস্থ করে পড়ে, যেটা সম্পূর্ণ ভুল একটা প্রসেস। এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান যে স্যার লিঙ্কিং ভার্বটা ক্লিয়ার বুঝছি। যদি লিঙ্কিং ভার্ব রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন থাকে যে স্যার এটা লিঙ্কিং ভার্ব কেন হইলো, সেটাও আমাকে বলেন, আমি ইনশাআল্লাহ সেটা করব। ওকে, এক্সাম হলে এখানে যতগুলো প্রশ্ন করছি সব প্রিভিয়াস কোশ্চেন যেগুলো আমি লাস্টে লিখছি। আর যদি আপনার কঠিন কোনো প্রশ্ন থাকে আমাদের কাছে দেন, এখন সেটা আমরা সলভ করে দিই এভাবে। ওকে, বা নিজে সলভ করেন, ইনশাআল্লাহ এই সমস্যাটা আর থাকবে না। হ্যাঁ, অর্থ বুঝে করতে হবে। লেখা একটু উপরে উঠান। ওকে, ঠিক আছে, উপরে উঠাই দিচ্ছি। আগেই বলছি এটা আমাদের কোনো ফ্রি ক্লাস না, এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস। বাট আজকে আপনারা যেন ক্লাস করার পূর্বে একটু দেখতে পারেন কেমন ক্লাস হয়, কেমন হচ্ছে, সেই অংশটা জাস্ট একটু আমরা ওপেন পেজে রেখেছি, এই আর কি। ঠিক আছে, আর আপনারা যারা ভর্তি হবেন আজকে কিন্তু ক্লাস মানে এই রানিং ক্লাসে কিন্তু একটা অফার দেওয়া হয়েছে যে রানিং স্টুডেন্ট যারা আছে সেই অফারে ভর্তি হতে পারছেন। যারা রানিং ক্লাসে চলা অবস্থায় ভর্তি হতে চাচ্ছেন তারা একটু দ্রুত ইনবক্স করে ফেলেন, সমস্যা নেই। নোটটা দেখতে পাচ্ছি না, যেহেতু আলাদা থাকবে অবশ্যই সেটা করবেন। হ্যাঁ, স্টোরি ইজ এমএস ইংলাও আছে, ইজ আমি তো বলেই দিছি স্যার, ইজ সকল বি ভার্ব লিঙ্কিং ভার্ব শেষ। ও একজন বলছিল স্যার নোটটা দেখান, মানে সেই উপরের নোটটা, তাই তো? যে উপরে যে একটা নোট লিখেছিলাম যে কমপ্লিমেন্ট বের করার নিয়ম, এটা এই অংশটুকু আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, সমস্যা নেই। স্ক্রিনশট নিয়ে একটু ডান লেখেন, সমস্যা নেই। স্ক্রিনশট নিয়ে একটু ডান লিখে দেন। ওকে স্যার, কেমন আছেন? স্যার ভালো আছি। দুটি একই জিনিস হলে ওইটাকে কমপ্লিমেন্ট বলে। হ্যাঁ, আচ্ছা, লিঙ্কিং ভার্ব ক্লিয়ার বুঝতে পারছেন না স্যার? লিঙ্কিং ভার্ব ক্লিয়ার বুঝতে পারছি। ওকে ফাইন, আমরা তাহলে একটু স্যার আই ফিল ওয়ারি ফর হিম, এখানে ফিল কি হবে? আচ্ছা, আই ফিল এরপরে বলছে সরি ফর হিম, তাহলে আই ফিল সরি, তাহলে সরি বলতে কে ফিল করতেছে? এটা আমি ফিল করতেছি। আই ফিল, আপনি সহজ ভাষায় দেখেন, আপনার তো অত ঝামেলার দরকার নাই। আই তারপরে লিখছে ফিল, তারপরে কি বলছেন? সরি, তারপরে ফর হিম। আমি তো একটা নিয়ম শিখাই দিছি, ফিল কাটটা দেন, কাটার পরে এম লেখেন, বি ভার্ব লেখেন, দেখেন কি হবে? আই এম সরি ফর হিম, লিঙ্কিং ভার্ব, অর্থ মিলে যাবে। আর যদি না মিলে তখন লিঙ্কিং ভার্ব না, শেষ। আপনি মুখস্থ কেন করতে যাবেন? আমার কথা বুঝতে পারছেন না? যে আই ফিল, ফিলটা আপনার যদি সন্দেহ থাকে কেটে দিবেন, দিয়ে একটা বি ভার্ব লিখবেন, যেমন আই এর সাথে এম বসে, ফিল প্রেজেন্টে আছে, যদি পাস্ট হতো ওয়াজ লিখতাম। ওকে, হ্যাঁ, সকল বি ভার্বই লিঙ্কিং ভার্ব, আর বি ভার্ব দিয়ে রিপ্লেস করা গেলে সেটাও লিঙ্কিং ভার্ব। যদি কারো প্রশ্ন থেকে থাকে প্রশ্ন করেন, সমস্যা নাই, দেখবেন আমি সলভ করে দিচ্ছি। আচ্ছা, লিঙ্কিং ভার্বের প্রশ্ন থাকলে করেন পরবর্তীতে, আমি এর পরবর্তীতে আরো দুইটা অন্য ভার্বে চলে যাচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন স্যার আমরা একটু চলে যাই পরবর্তী ভার্বে, যেটা ক্ষেত্রে বলা হচ্ছে কগনেট ভার্ব। হ্যাঁ, কগনেট, কগনেট ভার্ব।
কগনেট ভার্ব যেটা, এটাকে বলা হয় সমধাতুজ ক্রিয়া। ওকে, এখানে কোনো অবজেক্ট নাই যে অবজেক্ট ভিন্ন, এটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। আর এখানে যে সরি দেখতেছেন, আই বলতে সরিকেই নির্দেশ করতেছে। এই জন্য আপনারা এই সমস্যাটা ফেস করবেন দেখে আমি ওই বি ভার্বের নিয়মটা দেখাইছি, যে বি ভার্ব দিয়ে কেটে দিবেন, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা, কগনেট ভার্বে বাংলায় বলে সমধাতুজ, সমধাতুজ ক্রিয়া। ধাতু কাকে বলে? ক্রিয়ার মূলকে ধাতু বলে। আপনারা জানেন ক্রিয়ার যে মূল অংশ সেটাকে ধাতু বলে। এখন যখন একই সেন্টেন্সে একই টাইপের ভিন্ন ভিন্ন ওয়ার্ড থাকে, মানে একটা ভার্ব থাকবে আর অন্য যে কোনো একটা নাউন থাকবে, দুইটার মূল যদি সেম হয় তাহলে সেটাকে বলা হয় সমধাতুজ ক্রিয়া। তো আমরা জাস্ট একটু লিখতে পারি, সেটা হচ্ছে স্যার সেন্টেন্সের ভার্বের মূল ওই সেন্টেন্সের ভার্বের মূল। একজন বলছে স্যার হি স্পিক্স ফাস্ট। আচ্ছা, এই প্রশ্নটা তাই তো? আচ্ছা, সমস্যা নাই, আমি করে দিচ্ছি, একটু দেখেন। হি স্পিক্স ফাস্ট যে প্রশ্নটা করছে, যে হি তারপরে বলছে স্যার স্পিক্স ফাস্ট, সে দ্রুত কথা বলে। আপনি কেটে দেন ইজ, দেখেন দেখবেন অর্থ হয়ে গেছে, হি ইজ ফাস্ট, অর্থ ঠিক থাকবে। ওকে, আর এই ফাস্ট বলতে তাকেই বুঝাইছে, এটা লিঙ্কিং ভার্ব। ওকে, আসলে অনেকে বলেন যে দেখেন না, তো জন্য বললাম যে অন্তত পক্ষে আপনারা হয়তো বা প্রশ্ন করেন, সবার কমেন্ট তো আর দেখার সুযোগ হয় না, যখন আমি লিখি আপনার কমেন্ট উপরে চলে যায়, তো প্রশ্ন থাকলে দেন, সমস্যা নাই। তো বলছে সেন্টেন্সের ভার্বের মূল ওই সেন্টেন্সের অন্য ওয়ার্ডের, ওই সেন্টেন্সের অন্য ওয়ার্ডের মূল একই হলে, অর্থাৎ সেন্টেন্সের একটা ভার্ব থাকবে, সেই ভার্বের মূল ওই সেন্টেন্সের অন্য ওয়ার্ডের মূল একই হলে তাকে কগনেট ভার্ব বলে। যদিও আমি বলি যে রুল আপনার দেখার দরকার নাই, জাস্ট লেখেন সৌজন্যতার খাতিরে। হ্যাঁ, তাকে কগনেট ভার্ব বলে। আমি সিভি লিখলাম সংক্ষেপে, যেহেতু রেকর্ড ক্লাস আমার মুখ দিয়ে বলে দিচ্ছি, তাহলে অন্তত পক্ষে সমস্যাটা হবে না। সেন্টেন্স দেখেন, এগুলা বাদ দেন, সমস্যা নাই। দেখেন, আমি যদি কোনো কারণে বলি, লেখা হচ্ছে হি, এরপরে বলা হচ্ছে ড্রিমড, মানে সে স্বপ্ন দেখেছিল, হি ড্রিমড। এখন এখানে লেখা আছে এ সুইট ড্রিম, সে একটা মিষ্টি স্বপ্নে দেখেছিল। তো এখানে একটা ড্রিম আছে, এইখানে একটা ড্রিম আছে। এই ড্রিম মানে স্বপ্ন দেখা, এইটার মূল আর এইটার মূল সেম। এটাকে বলা হয় স্যার কগনেট ভার্ব। ওকে, এটাকে বলা হয় কি? কগনেট ভার্ব। ওকে, তাহলে এই জিনিসটা হচ্ছে কগনেট ভার্ব, আর ওটাকে বলা হয় কগনেট অবজেক্ট। আমি এরকম আরো কিছু ওয়ার্ড দেখছি, দেখেন। হি ran a race, সে একটা দৌড় প্রতিযোগিতায় দৌড়াইছিল। তাহলে র্যান মানে দৌড়ানো, রেস মানে দৌড় প্রতিযোগিতা। তাহলে র্যান এবং রেস দুইটার মধ্যেই দৌড় কথাটা আছে মূলের মধ্যে, সেটাই হচ্ছে আমাদের কগনেট ভার্ব, এই যে এটা। এরপরে যদি বলি হি, তারপরে বলা হইলো স্যার সিংস, তারপর হচ্ছে এ সং, সে একটা গান গাইলো। তাহলে সং মানে গান, সিং মানে গান গাওয়া, দুইটার মধ্যেই গান কথাটা আছে। ওকে, অর্থাৎ একই টাইপের যে অংশটা, একই টাইপের অবজেক্ট থাকে, ভার্বের সাথে অন্য ওয়ার্ডের মিল থাকে, এটাকে বলি আমরা কগনেট ভার্ব বা সমধাতুজ ক্রিয়া। যেমন বলে না, সেই ঘুমিয়েছে, কি দৌড়ান দৌড়েছে, কত পড়া পড়েছে, তাহলে পড়া পড়েছে, ঘুমিয়েছে, দেখা দেখেছে, লেখা লিখেছে, এগুলাকে বলা হয় কগনেট ভার্ব। একজন বলছে আমি শুধু ভূতের স্বপ্ন দেখি। ভূতের স্বপ্ন আপনি দেখেন কেন? ভূতকে বলবেন ভূতের স্বপ্ন তাকে দেখতে। তো কগনেট ভার্ব বলছি যে এই সেন্টেন্সে ব্যবহৃত ভার্ব এবং অন্য ওয়ার্ডের মূল যদি একই হয় তাকে বলা হয় কগনেট ভার্ব। ওকে, র্যান মানে দৌড়ানো, রেস মানে দৌড় প্রতিযোগিতা, দুইটার মূল এক। সিং মানে গান গাওয়া, সং মানে গান, দুইটার মূল এক। তাহলে এটাকে কি বলা হয় স্যার? কগনেট ভার্ব বলা হয়। এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্টসে জানান যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার। হ্যাঁ, শুধু দৌড়ানি দেয়।
ভূতের স্বপ্ন আপনারা যে দেখেন, ভূত যদি জানে আপনাদেরকে পিটাবে যে ভূতের স্বপ্ন কেন আপনারা দেখেন। ভূতের স্বপ্ন ভূতেই দেখবে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্টসে জানিয়ে দেন যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি। ওকে, লিঙ্কিং ভার্ব বলছি, কগনেট ভার্ব বলছি, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ, ই স্পিক্স ইংলিশ অ্যাজ ইংলিশ, হ্যাঁ হবে। তারপরে হচ্ছে আর কি বলছে, হি ইটস ডেলিশিয়াস ফুড। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন তাই না? আচ্ছা, এরপরে আমরা আসি স্যার কপুলেটিভ ভার্ব। ওকে, কপুলেটিভ ভার্ব। কপুলেটিভ ভার্ব দেখেন, কপুলেটিভ ভার্বটা যদি সহজে বলি স্যার, একটা মেইন ভার্ব থাকবে, ভার্বের সাথে আমরা একটা ওয়ার্ড যুক্ত করব, হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান হবে কপুলেটিভ ভার্ব। ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু কপুলেটিভ ভার্ব। তবে এখানে কথা আছে স্যার, কপুলেটিভ ভার্ব তখনই বলবো যখন নতুন অর্থ প্রদান করবে, নতুন অর্থ প্রদান করে। অর্থাৎ মেইন ভার্বের যে অর্থটা, সেই অর্থটা আর থাকবে না, নতুন একটা অর্থ দিবে, সেটাকে বলা হবে কি কপুলেটিভ ভার্ব। মানে কাপল আকারে থাকবে কিন্তু দুইটা কাপল মিলে একটা সিঙ্গেল ভার্বের অর্থ দিবে। যেমন আপনাদেরকে যদি আমি কোনো কারণে দেখাই, যেমন ধরেন একটু বোঝার চেষ্টা করেন, টেক একটা ভার্ব, টেক মানে নেওয়া, জাস্ট কোনো একটা জিনিস পড়ে আছে আমি নিয়ে আসলাম, বাট টেকের সাথে ধরেন আমি একটা যুক্ত করলাম কেয়ার, অ্যাডজেক্টিভ। বাট টেক কেয়ার শব্দের অর্থ যত্ন নেওয়া। অর্থাৎ শুধু নেওয়া আর যত্ন নেওয়া দুইটা কিন্তু এক জিনিস না। তবে টেক মানে নেওয়া, কেয়ার মানে যত্ন, বাট এরকম না যত্ন পড়ে আছে আপনি গিয়ে নিয়ে আসছেন। তাহলে এটা হচ্ছে মূলত টেক কেয়ার বা যত্ন নেওয়া। ওকে, তাহলে টেক কেয়ার। এরপরে যদি আসেন কাম, কাম মানে আশা, ট্রু মানে সত্য। বাট কাম ট্রু যখন একসাথে লিখবো এটার মানে হচ্ছে সত্য হওয়া। আশা আর সত্য হওয়া কিন্তু এক জিনিস না, অর্থাৎ টোটাল অর্থটাই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে টোটাল অর্থটাই চেঞ্জ হয়ে যাবে। যেমন যদি বলি স্যার গো মানে যাওয়া, গোর সাথে যদি ম্যাড যুক্ত করেন, গো ম্যাড মানে পাগল হওয়া। যাওয়া আর পাগল হওয়া এক জিনিস নয়। হ্যাঁ, কপুলেটিভ ভার্ব হচ্ছে মেইন ভার্ব সাথে একটা অ্যাডজেক্টিভ থাকবে, নতুন একটা অর্থ প্রদান করবে, এটাকে বলবো আমরা কপুলেটিভ ভার্ব। ওকে, নতুন অর্থ কই দিল, আপনি কই থাকেন তাহলে? টেক মানে নেওয়া আর কেয়ার মানে যত্ন, বা টেক কেয়ার মানে যত্ন নেওয়া, দুইটা, যত্ন নেওয়া একটা কাজ আর শুধু নেওয়া একটা কাজ। যেমন বলছি কাম ট্রু, কাম মানে আশা, বাট কাম ট্রু মানে সত্য হওয়া, দুইটা আলাদা জিনিস। গো মানে হেঁটে হেঁটে যাওয়া, গো ম্যাড মানে পাগল হওয়া, আলাদা অর্থ। ওকে, সব সময় আলাদা অর্থ দিবে এখানে, ঠিক আছে? এবার পরীক্ষাতে প্রশ্ন দেখেন, বলা হচ্ছিল যে ফাইনালি, ফাইনালি হিজ ড্রিম, তারপর হচ্ছে কেম ট্রু। আচ্ছা, একজন বলছে স্যার কপুলেটিভ ভার্ব আর লিঙ্কিং ভার্ব তো একই। হ্যাঁ, যদি আমাদের শর্ত পূরণ করে অবশ্যই একই। একটু খেয়াল করেন তাহলে, এই যে কেম, এখানে কেম এবং ট্রু, কেম ট্রু এটা কপুলেটিভ ভার্ব। হ্যাঁ, কেম ট্রু কপুলেটিভ ভার্ব। এখন শুধু কেম, এখানে যে কেমটা আছে দেখেন, এই কেমটা কিন্তু এখানে লিঙ্কিং ভার্ব। আপনি যে মুখস্থ করবেন খালি টেস্ট মেস্ট এগুলা দিয়ে, তা কিন্তু না। কেম এটা ভার্ব টু পাস্ট আছে, দেখছেন যে কেম
ধরেন আমি যদি বলি কেম এটা V2 আছে, এখন আমি চাইলে এটার পরিবর্তে কেটে একটা বি ভার্ব ওয়াজ লাগাই দিতে পারি, দেখবেন অর্থ ঠিক থাকবে। যে ফাইনালি হিজ ড্রিম ওয়াজ ট্রু, অবশেষে তার সত্য সত্য হয়েছিল, তাহলে এই ক্ষেত্রে আপনি অর্থ ঠিক রাখতে পারবেন। এটাও লিঙ্কিং ভার্ব, কিন্তু এখানে আমরা লিঙ্কিং ভার্ব শিখতেছি না, জাস্ট বললাম। তাহলে কেম ট্রু এটা সত্য হওয়া, এটা আমাদের কপুলেটিভ ভার্ব। ওকে, অথবা প্রশ্ন আসছিল দ্য ডগ ওয়েন্ট ম্যাড, কুকুরটি পাগল হয়ে গিয়েছিল, তাহলে কুকুরটি পাগল হয়ে গিয়েছিল, গো ম্যাড এর পাস্ট ওয়েন্ট, আপনি চাইলে এখানে ওয়াজ দিয়ে অর্থ ঠিক রাখতে পারবেন, দ্য ডগ ওয়াজ ম্যাড, তাহলে এটাও আমাদের লিঙ্কিং ভার্ব, একই সাথে আবার কপুলেটিভ ভার্ব। ওকে, তো স্যার এটা হচ্ছে আমাদের আজকে ভার্বের ক্লাসের যে বিভিন্ন অংশ। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? কপুলেটিভ ভার্ব পর্যন্ত আমরা করছি, কপুলেটিভ ভার্ব করছি, এরপরে আরো একটা অংশ আছে যে অংশটা আমি দেখাবো, লাস্ট ওয়ান এটার পরে। কপুলেটিভ ভার্ব এই পর্যন্ত ক্লিয়ার বুঝছি কিনা? অনেকগুলা লাভ রিয়াক্ট দিয়েছে, কে এটা? এমডি সাইফুল ইসলাম, সে অনেকগুলা লাভ দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, টেক আফটার, যেটা টেক আফটার কপুলেটিভ ভার্ব না, ওটাকে গ্রুপ ভার্ব বলে। কপুলেটিভ ভার্ব আর গ্রুপ ভার্বের পার্থক্যটা আমি বলে দিচ্ছি এখন। হ্যাঁ, টেক কেয়ার কপুলেটিভ ভার্ব, বাট টেক আফটার গ্রুপ ভার্ব। কেন, কখন হবে সেটা আমি এখন বুঝিয়ে দিচ্ছি। যেমন গো ম্যাড মানে কপুলেটিভ ভার্ব, বাট গো অন এটা অন্য ভার্ব, গ্রুপ ভার্ব। ঠিক আছে না? কেম ট্রু, হ্যাঁ পুরোটা মিলে কপুলেটিভ ভার্ব। আচ্ছা, কপুলেটিভ ভার্বের পরে আসেন স্যার গ্রুপ ভার্বে, লাস্ট ওয়ান। আপনারা অনেক সময় ধৈর্য ধরেছিলেন ইনশাআল্লাহ, তাহলে একটু আসি স্যার গ্রুপ ভার্বটা কি। সেম কপুলেটিভ ভার্বের মতোই বলবো, তবে এখানে হচ্ছে একটা মেইন ভার্ব থাকবে, মেইন একটা ভার্ব। তবে কথা হচ্ছে এখানে থাকছিল আগেরটাই অ্যাডজেক্টিভ, হ্যাঁ, বাট গ্রুপ ভার্বের ক্ষেত্রে এখানে থাকবে প্রিপোজিশন। কি থাকবে স্যার? প্রিপোজিশন। আগেরটাই ছিল অ্যাডজেক্টিভ, বাট এখানে থাকবে প্রিপোজিশন গ্রুপ ভার্বের ক্ষেত্রে। আর এটা সেম আগের মতো নতুন অর্থ দিবে, হ্যাঁ, নতুন অর্থ প্রদান করে, সাধারণত নতুন অর্থ প্রদান করে। আচ্ছা, এগুলোকে অনেক ক্ষেত্রে ভার্বাল ফ্রেজও বলা হয়ে থাকে, ভার্বাল ফ্রেজও বলা হয়ে থাকে অনেক ক্ষেত্রে। তাহলে একটু দেখি আমরা, কয়েকটা উদাহরণ দেখলে বুঝতে পারবো। যেমন আপনাদের আগের টাইমে লিখছিলাম স্যার গো, গোর সাথে ছিল কি স্যার? ম্যাড মানে পাগল হওয়া। এবার গোর সাথে আপনি জানেন গো মানে যাওয়া, বাট যখন আপনি কোথাও দেখেন গোর সাথে অন যুক্ত হয়েছে, গো অন অথবা ক্যারি অন আমরা যেটাকে বলি, চালিয়ে যাওয়া, শুধু হেঁটে হেঁটে যাওয়া আর কোনো কাজ চালিয়ে যাওয়া এক জিনিস না, হ্যাঁ। তারপরে তাহলে এটা দিচ্ছি স্যার যাওয়া। ওকে, এরপরে একজন বলছিল স্যার লুক, লুক একটা ভার্ব, আপনারা জানেন লুক মানে তাকানো, বাট লুকের সাথে যদি আমি ফর যুক্ত করি, লুক ফর মানে খোঁজা, সার্চ, অর্থাৎ অন্য একটা অর্থ দিচ্ছে। তাহলে এটা হচ্ছে খোঁজা, যেটা বলছিলাম যে লুক ফর, যেটা এটা হচ্ছে খোঁজা। এটা এরকম করে স্যার কেউ যখন বলছিল যে একটু আগে টেক, টেক কেয়ার, কেয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট টেকের সাথে যদি আফটার যুক্ত করেন, টেক আফটার দেখতে একই রকম হওয়া, দেখতে একই রকম হওয়া, তাহলে টেকের সাথে আফটার এটা প্রিপোজিশন। ওকে, অর্থাৎ গ্রুপ ভার্বে হচ্ছে প্রিপোজিশন যুক্ত হয়, কপুলেটিভ ভার্বে অ্যাডজেক্টিভ যুক্ত হয়। ক্লিয়ার বুঝছি কিনা আমার কথাটা ভাইয়া? একটু আমাকে কমেন্টে জানান যে এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি। ঠিক আছে, যে ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দিন যে এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি। কেমন? হ্যাঁ, লুক আউট, আউট এটা প্রিপোজিশন, এটাও গ্রুপ ভার্বের মধ্যে পড়বে। হ্যাঁ, লুক ফর, যেমন আমি তো এখানে শুধু লুক ফর লিখছি, লুক দিয়ে অনেক কিছু হয়। যেমন লুকের সাথে যদি দেখেন লুক লেখা আছে, লুক মানে তাকানো, বাট লুক ইনটু মানে তদন্ত করা, এটাও একটা প্রিপোজিশন যুক্ত হচ্ছে, তাহলে এটাও আমাদের গ্রুপ ভার্ব। হ্যাঁ, লুক আউট, যেমন লুক ডাউন আপন এমনও আছে, মানে অবহেলা করা, অবজ্ঞা করা। ঠিক আছে, তো যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন অনেক কষ্ট করে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি কেমন লাগলো সেটাও কমেন্টসে জানিয়ে দিবেন এখনই। আর আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা সেটা একটু আমাকে কমেন্টস করেন,
আমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো ধরনের প্রশ্ন আছে কিনা আজকের ক্লাস রিলেটেড, সেটা আমাকে প্রশ্ন করেন ইনশাল্লাহ। আপনাদের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যে কোনো ভার্ব আমরা যতটুকু আলোচনা করেছি কোনো ধরনের প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, টেক আফটার অর্থ হচ্ছে দেখতে একই রকম হওয়া, আর রান আফটার মানে হচ্ছে ছোটা কোনো কিছুর পিছনে। হ্যাঁ, আর লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। ঠিক আছে, টেক আফটার মানে দেখতে একই রকম হওয়া, যেমন শিল টেক্স আফটার হার মাদার মানে তাকে দেখতে তার মায়ের মতো। কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলেন, সমস্যা নাই। হ্যাঁ, টার্নড ডাউন বিবর্ণ হওয়া বোঝায় সাধারণত। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন, অনেকেই অনেক অনেক লাভ রিয়াক্ট দিয়েছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ক্লাস চলাকালীন আজকে একটা অংশ ছিল, আচ্ছা পজিটিভ ভার্ব এবং গ্রুপ ভার্ব, এরপরে জিরান পার্টিসিপল আছে, এটা আরেকটা পার্টে হবে, কারণ ওইটা এরকম না, পজিটিভ ভার্ব অনেক বড় একটা অংশ, সেটা এরকম না যে 10-15 মিনিটে শেষ হবে। হ্যাঁ ঠিক আছে, তো যাই হোক হ্যাঁ অন্য ভার্ব গুলাও হবে, টেনশনের কিছু নাই, অন্য ভার্ব গুলাও হবে। নন ফাইনিট ভার্ব গুলো হবে, হ্যাঁ নন ফাইনিট ভার্ব গুলাও হবে। ঠিক আছে, নন ফাইনিট ভার্বের মধ্যেই তো বলেছি জিরান পার্টিসিপল ইনফিনিটিভ, শুধু জিরান পার্টিসিপলের উপরে আলাদা একটা ক্লাস হয়, তারপরেও নন ফাইনিট ভার্ব, পজিটিভ ভার্ব, এই ভার্ব গুলা আমাদের আরো হবে। এটা ভার্বের যে অংশটা পার্ট 1 এর বেসিক যে অংশটা, আমরা সেই অংশটা করার চেষ্টা করেছি। আমরা আলোচনা করেছি ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, লিঙ্কিং ভার্ব, কপুলেটিভ ভার্ব, কগনেট ভার্ব, গ্রুপ ভার্ব। ওকে আসেন। ওকে, আচ্ছা 49তম স্পেশাল বিসিএস এর রেজাল্ট প্রকাশিত হয়েছে, শুকরিয়া। যারা টিকেছেন তাদের জন্য কি বলবো, শুভকামনা। যারা টিকেন নাই সামনে ট্রাই করেন, হয়ে যাবে। 49তম বিসিএস এ এখন পর্যন্ত আমাদের জব মেডিসিন থেকে আমরা পাইছি হচ্ছে 29 জন, 29 জন টিকছে। টোটাল টিকাইছে হচ্ছে 1200 কতজন দেখলাম, 1229 জন মনে হয় এরকম টিকাইছে এখন পর্যন্ত। আমাদের 29 জন টিকছে জব মেডিসিন থেকে। এখানে কেউ থাকলে তারাও, আর যারা হচ্ছে জানেন না যে টিকছে কি রেজাল্ট পাবলিশ হয়েছে, কারণ অনেকে ক্লাসের ধান্দায় ছিলেন, আমরা হচ্ছে পেজে পোস্ট করছি, দেখেন আপনারা কমেন্টে সুন্দর করে দেওয়া আছে রেজাল্ট সহ। আপনাদের রেজাল্ট যদি এর মধ্যে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপে জানাবেন, যারা আমাদের পেইড বেসের স্টুডেন্ট। আর আমি জুবাল ভাই একটু সর্বোচ্চ শেয়ার করে মেনশন করে নামটা দিয়ে দিতে হবে। জুবাল ভাই সর্বোচ্চ শেয়ারকারী মেনশন করে নাম। আচ্ছা, তার আগে আমার কলেজের বোনেরা যদি এখানে কেউ টিকে থাকেন আমাদেরকে অবশ্যই একটু জানাবেন, আমরা কমেন্টে নাম্বার দিয়ে দিচ্ছি। আর আমি বলছিলাম যে আজকের এই সেশন থেকে আমরা টোটাল 15 জন স্টুডেন্টকে একটা সুযোগ দিব। এই 15 জন স্টুডেন্ট একটা সুযোগ পাবে যারা হচ্ছে আমাদের মোট কোর্স ফি থেকেও অনেক কম টাকা, অর্থাৎ বইয়ের টাকায় ভর্তি হওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবে। অর্থাৎ যাদের ড্রিম যে না আমি প্রাইমারি প্রধান শিক্ষক প্রস্তুতি নিব, কিন্তু আমি জব মেডিসিনের বাইরের স্টুডেন্ট, প্রাইমারি প্রধান শিক্ষক এবং হচ্ছে যারা প্রাইমারি সহকারী শিক্ষকের প্রস্তুতি একসাথে নিতে চাচ্ছেন, এরকম আজকে 15 জন স্টুডেন্টকে আমরা একটা সুবর্ণ সুযোগ দিচ্ছি। 15 জন স্টুডেন্ট আজকে একটা সুযোগ পাচ্ছেন। আমি একটু পরে নাম ঘোষণা করতেছি সর্বোচ্চ শেয়ারকারী আর মেনশনকারী। আচ্ছা, এখানে যে 15 জন স্টুডেন্ট সুযোগ পাবেন, এই 15 জন জাস্ট একটু কমেন্টে আপনারা এই কাজটা করবেন। আজকের এই সেশনে লিখবেন যে প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের প্রস্তুতি কিন্তু একই, সিলেবাস 100% মিল, কোনো পার্থক্য নাই। তো যারা নতুন স্টুডেন্ট, ভর্তির বাইরের স্টুডেন্ট, তারা শুধু কমেন্টে লিখবেন ICU PICU, অর্থাৎ প্রাইমারি আইসিইউ ব্যাচে যুক্ত হতে চাই 017 সামথিং, অথবা NICU নিবন্ধন আইসিইউ ব্যাচে ভর্তি হতে চাই 017 সামথিং।
জাস্ট আমি 2 মিনিট সময় দিচ্ছি, জাস্ট আমি 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিট সময় দিচ্ছি। এই 2 মিনিট সময়ের মধ্যে আপনারা দ্রুত গতিতে নাম্বার একটু শেয়ার করবেন। জাস্ট যারা প্রাইমারি আইসিইউ ব্যাচে যুক্ত হতে যাচ্ছেন তারা নাম্বার শেয়ার করবেন, যারা নিবন্ধনে যুক্ত হতে যাচ্ছেন তারা নাম্বার শেয়ার করবেন, যারা বিসিএস এ যদি যুক্ত হতে চান তাহলে লিখবেন বিআইসিইউ, নাম্বার শেয়ার করবেন। ওকে, দ্রুত জাস্ট সময় দিচ্ছি 2 মিনিট। এই 2 মিনিট সময়ের মধ্যে আপনারা জাস্ট এই 15 জনের মধ্যে যারা থাকবেন তারা সুবর্ণ সুযোগটা পাবেন আজকে, আমাদের ভর্তির বাইরের স্টুডেন্ট। আচ্ছা, সর্বোচ্চ শেয়ারকারী হচ্ছে আমাদের ফরহাদ রেজা ভাই, ফরহাদ রেজা ভাই, এমডি ফরহাদ রেজা ভাই, এমডি ফরহাদ রেজা ভাই। ফরহাদ রেজা ভাই, আপনি হচ্ছে আমাদের 01901519507 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন, তাহলেই হবে। এমডি ফরহাদ রেজা ভাই সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে আছে। আর সর্বোচ্চ মেনশনকারীর মধ্যে রয়েছেন রুমানা পারভিন, রুমানা পারভিন সর্বোচ্চ মেনশনকারীর মধ্যে। এই 2 জন হচ্ছে আমাদের এই নাম্বারে নাম নাম্বার ঠিকানা দিলেই হবে। আচ্ছা, একটু জাস্ট আমরা দ্রুত গতিতে নাম্বার শেয়ার করব। জাস্ট আমরা লিখবো বিআইসিইউ নাম্বার। যদি কেউ বিসিএস কোর্সে আসতে চান লিখবেন বিআইসিইউ, এরপরে হচ্ছে আপনি আপনার নাম্বারটা শেয়ার করবেন 017 সামথিং। যদি প্রাইমারি কোর্সে আসতে চান তাহলে লিখবেন পিআইসিইউ নাম্বার। যদি এন নিবন্ধন বেসে ভর্তি হতে চান তাহলে লিখবেন এনআইসিইউ নাম্বার। জাস্ট আপনারা নাম্বারটা শেয়ার করবেন একটু দ্রুত গতিতে। প্রথম 15 জন স্টুডেন্ট আজকে সুযোগ পাবেন, শুধু 15 জন, অনলি ফর 15 জন স্টুডেন্ট। 49তম বিসিএস এর স্টুডেন্ট যারা আমাদের ছিলেন, এখন পর্যন্ত আমরা 29 জন স্টুডেন্টের ফলাফল পাইছি। বাকি যারা এখন আমাদেরকে ফলাফল জানান নেই তারা একটু ফলাফলগুলো দেখে জানাবেন, যারা টিকছেন আমাদের এখান থেকে। কথা কি বুঝতে পারছেন? স্যার আপনাদের গলা এত পরিষ্কার রাখেন কিভাবে, আমাদের একটু টিপস দেন। এত টিপস দিয়ে কি করবেন? আচ্ছা আচ্ছা, আমি দেখতে পাচ্ছি পিআইসিইউ নাম্বার শেয়ার করেছেন, এনআইসিইউ নাম্বার শেয়ার করেছেন নিবন্ধনের জন্য সাইফুল নাইম আরিফ ভাই, বিসিএস এর জন্য নাম্বার শেয়ার করেছেন, ওকে ডান। বিআইসিইউ নাম্বার শেয়ার করেছেন আমাদের নাসরিন আপু। আচ্ছা, জাস্ট আমি একটু সময় কমাই দিলাম, 2 মিনিটকে 1 মিনিট করে দিলাম, কারণ সেশনটা শেষ করে দিব। জাস্ট দ্রুত নাম্বার শেয়ার করবে। যে বিসিএস এর জন্য নাম্বার শেয়ার করেছেন, বিআইসিইউ নাম্বার শেয়ার করেছেন আমাদের বাড়ি জসিম ভাই। আচ্ছা, আরিনা আপু নাম্বার শেয়ার করেছেন। এরপরে হচ্ছে নাইমুল ইসলাম ভাই প্রাইমারির জন্য নাম্বার শেয়ার করেছেন, আমি দেখতে পাচ্ছি। একটু দ্রুত গতিতে আমরা জাস্ট নাম্বার শেয়ার করবো এই 15 জন স্টুডেন্টের মধ্যে থাকার জন্য, যারা আমরা আজকের এই ক্লাসটা একদম নতুন বা আমরা পেইড ব্যাচের বাইরের স্টুডেন্ট যারা, তারা শুধুমাত্র। আর পেইড ব্যাচে যারা আছে রেগুলার ক্লাস করতে থাকবো, নিয়ম অনুসরণ করে আমরা রেগুলার ক্লাস করতে থাকি, ইনশাআল্লাহ ফলাফল আমাদের কাছে চলে আসবে। ওকে, রেগুলার নিয়ম অনুসরণ করে আমরা ক্লাস করতে থাকি। ওকে, ঠিক আছে, তাহলে আর আমি ডিলে করতে চাচ্ছি না। আর যে 2 জনের নাম আমি লিখেছি, এমডি ফরহাদ রেজা ভাই সর্বোচ্চ শেয়ারকারী, সর্বোচ্চ মেনশন করে রোমানা পারভিন। আর প্রথম 15 জনকে আমি বলছিলাম যে আপনারা সর্বোচ্চ স্যারে ভর্তি হওয়ার একটা সুবর্ণ সুযোগ থাকতেছে। এই 15 জনের মধ্যে অলরেডি আমার মনে হয় 15টা নাম্বার আমরা অলরেডি পেয়ে গেছি। সো যারা নাম্বার প্রদান করেছেন প্রত্যেকেই আমরা সর্বোচ্চ স্যারে ভর্তি হওয়ার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাব আজকের এই সেশনটাতে পুরো ক্লাসটা করার কারণে। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আর যারা সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারীর মধ্যে ছিলাম তারা এই নাম্বারে আমরা নাম নাম্বার ঠিকানা পাঠিয়ে দিব এবং আপনার ফেসবুক আইডির নামটা স্ক্রিনশট সহ পাঠিয়ে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সবার সুস্থতা কামনা করে আজকের সেশন এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।